Recording. Hello everyone, welcome to 26 to 24 2024 Fridays examining session এ তো আজ আমরা রাইটিং নিয়ে কাজ করতে যাচ্ছি এক্সামিং সেশনে। ফারিয়ার বোধহয় প্রশ্ন ছিল একটা, ফারিয়া আপনি আপনার প্রশ্নটা ম্যাম করুন কাইন্ডলি। জি স্যার, আপনি যেটা বললেন স্যার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার ব্যাপারে যদি একটু নলেজ দিতেন যে কিভাবে এই জিনিসটা কি এবং কিভাবে এটা অ্যাকুরেট করা যায়। আর সাব হচ্ছে স্যার, হুম, স্পেলিং মিস্টেক যে অনেক বেশি হচ্ছে স্যার, এটার জন্য কিভাবে কাজ করবো। ঠিক আছে দাঁড়ান বলছি। রাইটিং সেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, আর এটার উপরেও আমার প্রি আইএলটিএস সেশনে ট্রেনিংটা দেয়া হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে যে সাবজেক্ট কেমন হলে আপনার ভার্ব কেমন হবে, বা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসকে আপনি কিভাবে লিখবেন, এই বেসিক ট্রেনিং গুলো। যেমন হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হুম আহ, যেমন হি, তাহলে ভার্বের শেষে এস বসবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে হি গোজ টু স্কুল, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইঙ্গিত। আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা এটা চেনাটাও একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ কিছু প্রপার নাউন হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো অ্যাকচুয়ালি বোঝায় একাধিক জনকে, কিন্তু তারা আচরণ করতে পারে সিঙ্গুলার বা প্লুরাল আকারে। যেমন চিলড্রেন, চিলড্রেন শব্দটা হচ্ছে কয়েকজন শিশুকে একসাথে বোঝাচ্ছে, তাই এটা প্লুরাল। কিন্তু আবার ফ্যামিলি, ফ্যামিলি শব্দটাও কিন্তু কয়েকজনকে একসাথে বোঝাচ্ছে, আমাদের ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি একটা সিঙ্গুলার। সো চিলড্রেন গো টু স্কুল, কিন্তু আ ফ্যামিলি গোস টু স্কুল, এরকম আর কি। বোঝা গেছে জিনিসটা? সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে এই রুল গুলো সম্পর্কে জানা। হুম এখন ছোটবেলায় আমরা জি অনেক স্যার। রুল পড়েছি। আমাদের 57-58টা রুলের একটা নোট স্যাররা দিত, যেটা আমাদের গ্যাপ ফিলিং এর জন্য কাজে লাগতো গ্রামার ক্লাসের, ইংলিশ সেকেন্ড পেপারের। বাট এতগুলো রুল আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে না, কিছু রুল লাগে। আমি অ্যাকচুয়ালি 14টা রুল পড়াই, কিন্তু সেই 14টা রুল বোঝার জন্য আবার গ্রামারের ছোট ছোট অনেক বিষয়ে, যেমন কালেকটিভ নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, তারপরে মডিফায়ার, প্রিপোজিশন, কনজাংশন, এরকম অনেক জিনিসগুলো বুঝে নিতে হয়। সো ওইটা নিয়ে হচ্ছে আপনারা নিজেরা যদি প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনারা পার্টস অফ স্পিচ থেকে শুরু করবেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন পর্যন্ত পড়ে তারপর আপনারা একটু টেন্সটা পড়বেন, এবং তারপর আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল গুলো যদি একটু পড়ার চেষ্টা করেন, যেটা আপনাদের গ্রামার বইতে আছে আর কি। কলেজের সেকেন্ড ইয়ারের বইটা অথবা ক্লাস 9-10-এর যে বইগুলো, ওই যে কোনো গ্রামার বই থেকে আপনারা যদি স্টাডি করেন, আপনাদের প্রবলেম গুলো ওভারকাম হবে। আর যদি শর্ট সময় 1 মাসের মধ্যে ঠিক করতে চান, তাহলে আমার প্রিয়ালিটিস কোর্স গুলো করে ফেলতে পারেন। এবার আমরা আজকের রাইটিং এর সেশনটায় যাব। আজ আমরা একটা রাইটিং টাস্ক 2 কভার করব। কি রাইটিং টাস্ক 2 কভার করব আমি এখনো জানি না, আমি স্টুডেন্টদের জন্য ওয়েট করছি, আপনারা কোন একটা টপিক আমাকে দেবেন, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। তো আজকের সেশনে যারা যারা কানেক্টেড আছেন, ওয়েলকাম এভরিওয়ান। এম নামের অনেকে আছেন আবারও। আচ্ছা, এবং একেবারে 100% কি সকালবেলা উইমেন সেশন আজকে, ফিমেল সেশন? একজনের নাম সে কে? সে ছেলে নামে বুঝতে পারছি না, কে এটা? আ আপনি কে? আচ্ছা, ওনাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু উনি রেসপন্স করছেন না। ওকে, মেহরুন্নিসা আছে, মেহরুন্নিসা উইমেন, কোনো সমস্যা নাই। আপনারা ফুল উইমেন ব্যাচ আজকে সকালে। আচ্ছা, একটা টপিক দেন আমাকে তো সবাই। স্যার ক্যামব্রিজের বই থেকে যে কোনো একটা করেন। 18 থেকে করাবো? জি স্যার, 18 থেকে ক্যান্ডিডেটের করেন। একটা কোশ্চেন যেটা ছিল যে হিস্টোরিক্যালি আমরা কিভাবে, মানে হিস্টোরিক্যালি মানুষ যে ঘরে থাকে সেই ঘরটা কেন ওরা দেখতে চায়, মেবি ক্যামব্রিজ 18 পার্ট টাস্ক 2, সরি টেস্ট 2 টাস্ক 2। উল্টা পাল্টা বলতেছিস না তো, জ্বরের থেকে পেজ উঠে? নাম্বারটা বলেন আপু, পেজ স্যার নাম্বারটা আমি দেন। পরীক্ষা দিচ্ছি স্যার, একটা জ- second। জ্বর থেকে উঠে যদি উল্টা পাল্টা বলিস, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা স্যার, আমি পরীক্ষা দিলাম তো আমি ওটা লিখতে বলছি, যেটা আমার দাঁড়া। আচ্ছা সরি স্যার, ক্যামব্রিজ 14 এর স্যার রাইটিং টাস্ক 2 আছে, ক্যামব্রিজ 16 টেস্ট 2 টাস্ক 2। 16, 16, 16। 14 স্যার।
এইরকম কন্টেন্ট যেখানে হচ্ছে যে কোনো আইডিয়াই নেই আমাদের, সেই ক্ষেত্রে আসলে লজিক বিল্ড আপটা কেমন হতে পারে? পৃথিবীর সব বিষয়ে তোমাদের আইডিয়া আছে, এটা হচ্ছে প্রথমত কনফিডেন্স রাখো। বাঙালির হ্যাঁ সব স্যার। বিষয়ে আইডিয়া আছে, বাঙালি যে স্যার কোনো ওটার বিষয় নিয়ে কথা লজিকটা তো বলতে পারে। আরেকটু ভালো লিখতে বললেন, তো একটু যদি দেখিয়ে দিতেন কি আচ্ছা, লজিক হতে পারে। এটা 16। আর একবার একটু ম্যাম আমাকে মনে করে দেন কত নাম্বার টেস্ট বলেন বা 16, কত পেজ? টেস্ট 2। টেস্ট টু, পেজ নাম্বারটা? টাস্ক 2 স্যার। টেস্ট টুর স্যার পেজ নাম্বার হবে 53। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভার্টাইজের উপরে, ওরা অ্যাডভার্টাইজ কিভাবে করছে সেটা। এটার উপরে লেখা বোধহয় আমাদের আছে। এটা কি আমার সাথে কেউ লিখেছিলেন? আমি কি এটা লিখেছি না কাউকে বলে দিয়েছিলাম বোধহয়? না, এটা বোধহয় আমি লিখে দেইনি, এটা আমি বোধহয় হচ্ছে বলে দিয়েছিলাম, অ্যাসেসমেন্ট করেছিলাম। স্যার এটা আমারটাই অ্যাসেসমেন্ট করেছে। আচ্ছা, আচ্ছা, বাকিরা কি একমত আমরা কি এই এসেটা লিখতে পারি? হোয়াই ইজ দ্যাট, ডু ইউ থিঙ্ক ইটস নেগেটিভ অর পজিটিভ? আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা লেখা শুরু করে দিই। কেমব্রিজ 16, টেস্ট 2, টাস্ক 2। আজকের ভিডিওতে পুরো এসের স্টেপ বাই স্টেপ সবগুলো অংশ আমি আরেকবার আপনাদের দেখাবো। আজকের ভিডিওটাও পাবলিশ করব। সো ক্লাসটা মনোযোগ দিয়ে একটু করুন এবং আপনারা স্টেপগুলোকে খেয়াল রাখার চেষ্টা করুন, যেন এই স্টেপস গুলো আপনারা ফলো করতে পারেন। প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের টাইমিং। হুম আমরা যে টাইমিংটা নিব 40 মিনিট, সেটাকে আমরা কিভাবে ইউজ করব? 40 মিনিট যখন আমাদের রাইটিং এর আহ, সুযোগ থাকে, তখন আমরা যেভাবে টাইমিংটাকে ইউজ করবো সেটা হচ্ছে এরকম। প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আম, হুম, প্রথম ফার্স্ট স্টেপ যে জিনিসটা সেটাকে বলে প্রিপারেশন। প্রিপারেশন নিব আমরা 5 মিনিট। হুম এই স্টেপস গুলোকে ফলো করতে হবে, ঠিক আছে? তো 5 মিনিটসে প্রথমে আপনি টপিকটা এবং কোশ্চেনটা পড়বেন, কিছু আইডিয়া জেনারেট করবেন, সিলেক্ট টু বেস্ট আইডিয়াস ফর ইউর রাইটিং, ওয়ান ফর ইচ বডি প্যারাগ্রাফ। আপনার দুটো বডি প্যারাগ্রাফের জন্য একটা করে মাত্র লজিকের প্রয়োজন পড়বে। বেশি লজিক দিলে আপনার স্কোর বাড়বে না, বরঞ্চ বেশি লজিক দিলে আপনি এই যে আমাদের যে একটা টাস্ক আছে রাইটিং টাস্ক টুর, হ্যাঁ, স্কোরিং রিকোয়ারমেন্ট, যেটা বলছে যে give reasons for your answer and include any relevant example from your own knowledge or experience. Reasons মানে হচ্ছে আপনি যখন অ্যান্সারটা দিচ্ছেন সেটাকে ব্যাখ্যা করবেন, যে লজিকই দেন। তো যখন আপনি একাধিক লজিক লিখতে যাচ্ছেন, আপনাকে আসলে একাধিক লজিকের ব্যাখ্যা দিতে হবে। সেটা করতে গিয়ে আপনাদের লেখাটা অনেক বেশি অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যায় এবং শেষমেশ স্কোরের উপর এটার একটা প্রভাব পড়ে। আমাদের রাইটিংটা টুর এসে আমাদের লিখতে হবে কত মিনিমাম হচ্ছে ওয়ার্ডস হচ্ছে মিনিমাম 250, কিন্তু আমরা রাখার চেষ্টা করব হচ্ছে উইদিন 270 to 290। এটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার রাইটিংটা বেশ স্ট্যান্ডার্ড হয়েছে বলেই বোঝা যাবে আর কি, ঠিক আছে? 270 থেকে 290-এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তো সেটার জন্য একটা করে লজিক লিখলেই এনাফ। নাও এই তিনটা কাজ আপনি 5 মিনিটের মধ্যে করবেন: টপিক কোশ্চেন পড়া, জেনারেট সাম আইডিয়াস, এবং দুটো বেস্ট আইডিয়াকে সিলেক্ট করা। তারপর আপনি 30 মিনিট ধরে লিখবেন, 270 থেকে 290 ওয়ার্ড। 30 মিনিটে লিখতে গেলে প্রতি মিনিটে আপনার আসলে 9টা করে বা 10টা করে ওয়ার্ড লিখতে হবে, যেটা কিনা খুবই ইজি আসলে। এটা কম্পিউটার বেজে বলেন,
টাইপিং বলেন আর হাতে লেখা বলেন, প্রতি মিনিটে 9টা করে ওয়ার্ড লেখা বা 10টা ওয়ার্ড লেখা আসলে সেরকম কোনো ব্যাপার না। দেন ফাইনাল এই অংশটা হচ্ছে রিভিশন, যেটা আপনারা অনেকেই কিন্তু করেননি। আম, আপনাদের খাতা দেখে মনে হয় যে আপনারা করেন না, বাট এটা কিন্তু খুবই জরুরি, কারণ এটার কারণে আপনাদের অনেক ছোট ছোট ভুলগুলো দেখবেন আপনারা নিজেরাই কারেক্ট করে ফেলতে পারছেন। তাহলে আপনাদের ওই ক্ষেত্রে আর স্কোর কাটার সুযোগ থাকবে না। তো এটা কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে করবেন, আজকে থেকে আর যেন আপনাদের ভুল না হয়। তো এবার আমরা এই জিনিসগুলোকে একটু ফলো করব। প্রথমে আমরা হচ্ছে প্রিপারেশন নেব, 5 মিনিটের প্রিপারেশন। লেটস সি, তখন আমরা আইডিয়া জেনারেট করি এবং প্রশ্নটা বুঝে নেই। প্রিপারেশন, প্রিপারেশন, এবং এই সময় আমরা হচ্ছে আইডিয়া জেনারেশন করব। আমাদের দুটো প্যারাগ্রাফের জন্য দুটো পয়েন্ট লাগবে, আমরা সেটা নিয়ে এখনই কথা বলতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হবে, প্রথম আইডিয়া জেনারেট করতে হবে ওয়াই ইজ দিস এর জন্য। ওয়াই ইজ দিস। আর দ্বিতীয় আইডিয়াটা লাগবে যে ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। আপনি মেশিনের মতো চিন্তা করবেন, ঠিক আছে? আপনার অতিরিক্ত কিছু চিন্তা করার প্রয়োজনই নাই। আপনি মেশিনের মতো চিন্তা করবেন কি, আপনি জানেন যে আপনার দুটো বডি প্যারাগ্রাফ লিখলেই যথেষ্ট। বডি প্যারা 1, তাহলে প্রথম বডি প্যারাগ্রাফে ওয়াই ইজ দিস এর জন্য আপনি একটা লজিককে ব্যাখ্যা করবেন। আর আরেকটা বডি প্যারাগ্রাফ আপনার লিখতে হবে, তো সেটা হচ্ছে আপনার সেকেন্ড বডি প্যারাগ্রাফ, বডি প্যারা 2। এখন আপনি যদি মেশিন হতেন তাহলে কি চিন্তা করতেন? আপনি বেশি চিন্তা করতেন না, আপনি চিন্তা করতেন বডি প্যারা 2 তে এই প্রশ্নটার জন্য আমি মাত্র একটা লজিক সিলেক্ট করবো এবং সেটাকে ব্যাখ্যা করব। এর বেশি আপনাদের কিন্তু আর কিছু শো অফ করারও কিছু নাই, আপনাদের প্রমাণ করারও কিছু নাই। তাহলে এখন আমাকে আপনারা বলেন তো দেখি, পজিটিভ নেগেটিভ আপনি কি দুইটাই বলবেন নাকি যে কোনো একটা বলবেন? বলেন তো কোনটা ভালো হয় আপনাদের জন্য। যে কোনো একটা বলতে হবে স্যার। স্যার যে কোনো একটা একটা বলবো, বলবো। যে কোনো একটা কারণ বলবো। কারণ কি? কারণ খুব ডিফারেন্ট আইডিয়া দেখিয়ে আমাদের কিন্তু স্কোর বেশি আসবে না, বা বেশি আনার প্রয়োজন নাই। মনে রাখবেন, রাইটিং বা স্পিকিং এর ক্ষেত্রে ডিফারেন্ট আইডিয়া ইজ নট ইম্পর্টেন্ট। ইট ইজ নট ইম্পর্টেন্ট টু হ্যাভ ডিফারেন্ট আইডিয়া, ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ রেলেভেন্ট আইডিয়া। পসিবল রেলেভেন্ট আইডিয়া, প্রাসঙ্গিক আইডিয়াটা হচ্ছে প্রয়োজন। খুব ডিফারেন্ট আইডিয়া হতে হবে, এটা কিন্তু একেবারেই রিকোয়ারমেন্ট নয় ভালো স্কোরের জন্য। তো আমরা এইটা একটু জাস্ট মনে রাখি, যে যেটা সবচেয়ে আপনার কাছে মনে হবে যে যেটা নিয়ে লিখতে আপনার জন্য সুবিধা হচ্ছে, এরকম একটা লজিক আমরা আসলে লিখবো। ওকে, স্যার তো যেটা এবার দিয়ে আমরা প্রশ্নটা একটু বুঝে লিখবো নিই। ওটা হ্যাঁ, ইসনাত, লজিক। ইসনাতের কথা বোঝা যাচ্ছে না? স্যার যে লজিকটা দিয়ে বেশি লেখা যাবে ওটা আগে ভেবে তারপরে ব্যাখ্যা, লজিকটা হ্যাঁ, বসাবো। যেটাকে দিয়ে যেমন আপনি সুন্দর করে লিখতে পারবেন আর কি, আপনি যেটা হ্যাঁ সাপোর্টিং লিখতে পারবেন, এক্সাম্পল দিতে পারবেন, এরকম একটা লজিক নেবেন। ঠিকই বলছেন। তাহলে এবার আমরা একটু আসি যে প্রশ্নটা বোঝার দিকে সবাই, ঠিক আছে? তো প্রশ্নটা চলুন বুঝে নেই। ইন দেয়ার অ্যাডভার্টিজমেন্ট, তাদের অ্যাডভার্টিজমেন্টের সময় কারা, বিজনেস নাওএডেজ ইউজুয়ালি এমফেসাইজ, বিজনেস গুলো এমফেসাইজ করে, প্রেজেন্ট সিম্পল টেন্স, ভার্বের শেষে এস দেখতে পাচ্ছেন না কারণ এটা থার্ড পারসন হলেও প্লুরাল আসলে। নাউইডেজ সাধারণত দেখেন, ওরাও কিন্তু ওভার জেনারেলাইজ করে নাই, ওরাও কিন্তু বলে নাই যে এটা সব সময় ঘটে। ওরা বলেছে বিজনেস এমফেসাইজ করে, কি করে, দেয়ার প্রোডাক্টস আর নিউ ইন সাম ওয়ে, তাদের প্রোডাক্ট গুলো নতুন কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো দিক থেকে সেটা নতুন। ওয়াই ইজ দিস, ডু ইউ থিঙ্ক ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? আপনার কি মনে হয় এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? এখন এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা আপনারা একটু কল্পনা করতে পারছেন কিনা? ধরেন একটা বিজনেসের কথা ভাবেন বা কিছু বিজনেসের কথা ভাবেন, দু একটা কোম্পানির নাম বলুন তো দেখি, বিজনেস কোম্পানির নাম, এনিওয়ান? বড় সড়ো বিজনেস কোম্পানি স্যার ব্র্যান্ডের নাম বলবো স্যার, ওরাই তো বেশি করে। বলেন, ব্র্যান্ডের নাম বলেন। আড়ং, স্টেসি, স্যার আর ইয়োলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্যার এটা কি বেসিক কোনো ক্লথ ব্র্যান্ডিং এর সাথে যাবে নাকি কোনো মেশিনারিজ ব্র্যান্ড গুলোর সাথে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বা ফুড ইন্ডাস্ট্রির সাথে? এক্সাম্পলের সময় আপনি ইউ ক্যান গো ফর এনিথিং।
যখন আপনি এক্সাম্পল দিচ্ছেন। আর এক্সাম্পল যখন দিচ্ছেন না তখন আপনি কোনো স্পেসিফিক নামই ব্যবহার করবেন না। তার হ্যাঁ, এক্সাম্পলের সময় আপনি যে কোনো মানে ব্র্যান্ডের নামই বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। লজিক কারণ একটু বুঝানোর উদাহরণ, সময়। হ্যাঁ, কিন্তু লজিক যখন দিচ্ছেন তো তখন আপনি কোনো ব্র্যান্ডের নামই বলতে পারবেন না, কারণ তখন আপনাকে ওভারঅল, হ্যাঁ, সবার জন্যই আসলে চিন্তা করতে হবে। এখন আপনি কল্পনা করতে পারছেন কিনা যে অর্থাৎ স্যার ধরুন তখন কি আমি এটা কি মেনশন করতে পারবো না স্যার, যেটা হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড অথবা শু ব্র্যান্ড, এটাও বলতে পারবো না? এক্সাম্পলের সময় মানে বলতে যখন আমি পারবেন, এক্সাম্পল যখন দিচ্ছেন তখন বলতে আচ্ছা পারবেন, স্যার। বাট সবসময় মনে রাখবেন যে শব্দটাই আপনি ইউজ করবেন, প্রতিটা শব্দ, হ্যাঁ, রাইটিং এ আপনি প্রতিটা শব্দ যে লিখছেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। রাইটিং এ প্রত্যেকটা শব্দ আপনি যে লিখছেন, প্রতিটা শব্দ যেন আপনার জন্য স্কোর নিয়ে আসে। একটা শব্দ যেন অপ্রয়োজনীয় ভাবে না লেখেন। যখন আপনি লিখতে যাচ্ছেন ক্লদিং শোরুম, খেয়াল রাখবেন এটা এখানে লিখলে আমার স্কোর বাড়বে নাকি বাড়বে না। যদি মনে হয় যে বাড়বে না, শুধু শুধু লিখতেছি, লিখবেন না। এই হচ্ছে সাজেশন ওভারঅল। আপনারা কল্পনা করেন বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে এই মুহূর্তে, সবাই ধরেন দোকান আপনার সামনে দাঁড়ায় আছে। আপনি কল্পনা করেন নিজেকে একটা শপিং মলের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, অনেক দোকান আপনার সামনে, অনেক বিজনেস, সবাই বলতেছে অ্যাডভার্টিজমেন্টের জন্য, এখন আপনারা চোখে দেখতে পাচ্ছেন কিনা সবার অ্যাডভার্টিজমেন্ট, সবাই বলতেছে আমাদের প্রোডাক্ট নতুন, আমাদের প্রোডাক্ট নতুন এই দিক থেকে, আমাদের প্রোডাক্ট নতুন ওই দিক থেকে। সবাই কি এই কল্পনাটা করতে পারলেন? যদি কল্পনা করে থাকেন আপনি তাহলে টপিকটা বুঝতে পারছেন, রাইট? টপিক নিয়ে এভাবে জি স্যার। কল্পনা করার চেষ্টা করবেন, তাহলে আপনার লজিক গুলো রেলেভেন্ট আসবে। এবার সবাই বলতেছে আমাদের প্রোডাক্ট নতুন, আমাদের প্রোডাক্ট নতুন, আমাদের প্রোডাক্ট নতুন, সবার প্রোডাক্টই নতুন হতে পারে না। কিন্তু কেন তারা এটা বলতেছে? কেন তারা বলছে যে তাদের প্রোডাক্ট নতুন? এক্সাক্ট একটা পয়েন্ট, কোনো অপ্রয়োজনীয় কথাই লেখা যাবে না, সরাসরি একটা লজিকের কথা বলেন, কেন ওরা বলছে তাদের প্রোডাক্ট নতুন, কি মনে হয়? বুস্ট দেয়ার সেল, বুঝতে পারছেন? বুস্ট এটা দেয়ার টপিক, সেলস। এটা টপিকই আছে। ইন অ্যাডভার্টিজমেন্ট মানেই হচ্ছে তাদের সেল বুস্ট করার জন্য। সো কেন নতুন কথাটা বলতে চাচ্ছে কেন? আরো ক্রিয়েটিভিটি কমন সেন্স, দেখানোর জন্য, কমন সেন্স। ট্রেন্ডে স্যার থাকার জন্য, নতুন মানে নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। মানুষকে তাদের আকর্ষণ নেওয়ার একটা জন্য। ভালো পয়েন্ট, নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আর কিছু? ইসনাতের কথা আজকে আমরা শুনতে পাচ্ছি না ঠিক মতো। আর কিছু, আর কিছু? কাস্টমার অ্যাট্রাকশন, আমি এটা বলতে চাইছিলাম। কাস্টমার অ্যাট্রাকশন, শুধু এইটুকু কথা এনাফ না, কারণ অ্যাডভার্টাইজমেন্ট মানেই হচ্ছে কাস্টমার অ্যাট্রাকশন, বাট এটা একটা পয়েন্ট হতে পারে টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার। আর কিছু, আরো ভালো কোনো লজিক আছে But কিনা? to to be in trend or be trendy, to be talk of the town. অথবা স্যার টক অফ দ্য টাউনের অন্যদের থেকে জন্য আলাদা, নিজেকে নিউ, অন্যদের থেকে আলাদা বোঝানোর জন্য। তুমি টক অফ না, দ্য এখানে টাউন, আলাদা তো হয় নাই, এটাকে সবাই আমি নিউ নিতে পারছি বলতেছে। না। কারণ হচ্ছে টক অফ দ্য টাউন মানে ট্রেন্ডে আসার জন্য বা স্যার ভাইরাল অন্যদের হওয়ার থেকে জন্য আলাদা আরো বোঝানোর পয়েন্ট জন্য। থাকতে পারে। কি বলেন? অন্যদের থেকে, অন্যদের থেকে অন্যদের থেকে নিজেকে আলাদা বোঝানোর জন্য, ইউনিক আমরা, এজন্য আমাদের এটা নতুন নতুন ভালো সবকিছু। পয়েন্ট, এটা ভালো পয়েন্ট। যদি কেউ নিউ হয়, কোনো দিক থেকে নিউ হয়, সে অন্যদের থেকে আলাদা হতে পারে। তো বিজনেসের জন্য এটা একটা ভালো পয়েন্ট যে আমি অন্যদের থেকে আলাদা, এটা বোঝানোর চেষ্টা করা, টু শো দ্যাট দে আর ডিফারেন্ট দেন আদার্স। ইউনিক ডিজাইন লঞ্চ করা হ্যাঁ, এখানে ইউনিক আমি শব্দটা কতবার আপনার, ইউনিক লিখলাম স্যার, আপনি আমাকে ঝাড়ি দিলেন, এটা আরেকটু বাড়াতে বললেন। ইউনিক, শুধু ইউনিকের জন্য ঝাড়ি দেয়নি, অন্য কিছুর জন্য ঝাড়ি দিয়েছে। না, আরো ছিল, অবশ্যই লজিক তাহলে, বাড়াতে বলছিলেন। তাহলে সত্যকে অবলাপ করিস কেন? আচ্ছা, লজিক বাড়াতে বলছিলেন তো। টু শো দ্যাট দে আর ডিফারেন্ট দেন আদার্স, অন্যদের থেকে তারা ইউনিক। আর কোনো কারণ আছে নিউ প্রমাণ করার পিছনে? আর কোনো কারণ নিউ শো করার জন্য আর কোনো কারণ আছে? স্যার ভ্যারাইটি অফ প্রোডাক্ট ফর তাদের কাছে অনেক বেশি আছে, নতুন নতুন। ফর এক্সট্রা প্রফিট, এক্সট্রা প্রফিট। মিথিলা, এক্সট্রা প্রফিটটা ঠিক রেলেভেন্ট হচ্ছে না। নিউ কেন করতে হবে? আরো ভাবে তো আসলে এক্সট্রা প্রফিট করা যায়। মানে বিজনেসের মূল উদ্দেশ্য এক্সট্রা প্রফিট, এই জন্য এটা একটু উইক আর কি। হ্যাঁ, সো স্যার তাহলে ফ্যাশন সেন্সটাকে চেঞ্জ করা, ফ্যাশন সেন্সটাকে চেঞ্জ করা, মানে এই নতুন দেশে ট্রেন্ড স্টার্ট করা, টু স্টার্ট নিউ নতুন ফ্যাশন।
এটা সম্ভবত মৌ বলতে চাচ্ছিল, কিন্তু ও হ্যাঁ শুধু স্যার। ট্রেন্ডি ট্রেন্ডি বলতেছিল। ট্রেন্ডি ট্রেন্ডি বললে হবে না, টু স্টার্ট নিউ ট্রেন্ড। আচ্ছা স্যার, টক অফ দ্য টাউন কি এক্ষেত্রে বলা যায় নাকি? টক অফ দ্য মানে টক অফ দ্য এটা টাউন একটা আমরা। ইডিয়ম, হ্যাঁ এটা ইডিয়ম, তো আগে ইউজ করা হুম, যেত না, কিন্তু 2023 থেকে ইডিয়মস কে রাইটিং এ ইউজ করা যায়। সো করা যাবে, বাট এটা টপিক আপনার লজিক হবে না। টু বিকাম টক অফ দ্য টাউন এটা আজকের জন্য লজিক না, মানে আপনি আসলে বলতে চাচ্ছেন ভাইরাল হওয়ার জন্য। তো আপনি এটাকে সাপোর্টিং সেন্টেন্স বলতে পারেন, যে তারা আসলে নতুন ট্রেন্ড স্টার্ট করতে চায় এবং এইভাবেই তারা টক অফ দ্য টাউনে পরিণত হতে চায়। এটা আপনার সাপোর্টিং কথা হতে পারে, এটা মেইন লজিক না। কোয়ান্টিটি ভ্যারাইটি অফ স্যার প্রোডাক্টস। তারপর হচ্ছে কি ওনারা প্রুভ করতে চায়, স্যার ওনারা প্রুভ করতে চায় যে ওনাদের কাছে হচ্ছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট অন্যদের থেকে বেশি আছে, সো কাস্টমারদের অপশনস এই ওনাদের সাথে বেশি থাকবে ওই ইরেলেভেন্ট, পার্টিকুলার বিজনেসের সাথে, ইরেলেভেন্ট, সো পিপল ক্যান ইরেলেভেন্ট, চুজ। এটা relevant, স্যার? অপ্রাসঙ্গিক। নিউ, তারা তাদের প্রোডাক্ট গুলো নিউ মানে যে তাদের প্রোডাক্ট বেশি, এটা মানে প্রমাণ করে না। রায়হানের লজিকটাকে লজিক হিসেবে লেখা যাবে না, কারণ এখানে বলেই দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট মানেই মার্কেটিং স্ট্র্যাটেজি। সো আপনি যদি বলেন তারা অ্যাডভার্টাইজমেন্ট করে মার্কেটিং এর স্ট্র্যাটেজি হিসেবে, এটা আসলে যৌক্তিক কথা হলো না। এই তিনটা ভালো লজিক: টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, টু শো দ্যাট দে আর ডিফারেন্ট দেন আদার্স, এন্ড টু স্টার্ট নিউ ট্রেন্ড। এই তিনটা পয়েন্ট এটার সাথে ভালো যাচ্ছে। আপনারা সবাই একটু খেয়াল করার চেষ্টা করেন কেন আমি এটাকে চুজ করলাম অন্যান্য কথাগুলোর চাইতে। রেলেভেন্ট, আমি বারবার বলছি, প্রাসঙ্গিক হতে হবে, টু দি পয়েন্টে খেয়াল করুন। এমফেসাইজ দিচ্ছে তাদের প্রোডাক্ট নিউ। সবচেয়ে ভালো রিজন কেন, এটা এটা করার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি হতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে নতুন কাস্টমারদেরকে নিয়ে আসার জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট হতে পারে তারা ডিফারেন্ট অন্যদের থেকে সেটা প্রমাণের জন্য। অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে পারে তাদের নিউ ট্রেন্ড স্টার্ট করার জন্য। না, এই তিনটার মধ্যে থেকে এবার একটাকে চুজ করেন, কোনটা আপনাদের মতে বেটার লজিক তিনটার মধ্যে, কারণ একটা পয়েন্ট আপনি আসলে লিখবেন, বেস্ট পয়েন্টটা লিখতে হবে। স্যার 2 নাম্বারটা দিলে মনে হয় ভালো। স্যার 2 নাম্বারটা। তার 2 নাম্বার মানে? স্যার এই যে অ্যাট্রাক্ট নিউ দুই কাস্টমার নাম্বারটা এটা স্যার। নিয়ে শুরু করি, অ্যাট্রাক্ট নিউ কাস্টমার। অ্যাট্রাক্ট নিউ কাস্টমার ভালো লজিক না, মানে তিনটার মধ্যে বেস্ট লজিক এটা না। শো দ্যাট, এটা স্যার তাহলে স্যার তিনটার ইউনিক। মধ্যে, হ্যাঁ তিনটার মধ্যে বেস্ট লজিক হচ্ছে এটা, এটা আপনাদেরকে বুঝতে হবে। ডিলিভারেট দিস ইজ করার দ্য অনেক বেটার লজিক, আচ্ছা দিস ইজ দ্য বেস্ট লজিক কম্পেয়ার টু আদার টু। কারণ হচ্ছে আপনি নতুন, তারা শুধু নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্যই যে নতুন প্রোডাক্ট দেয়, এটা খুব যৌক্তিক না। তারা আসলে এক্সিস্টিং কাস্টমারদেরকেও অ্যাট্রাক্ট করতে চায়। আর নতুন বলে ওরা ট্রেন্ড শুরু করতে চায়, এটা অবশ্য ভালো পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে আমরা আসলে নিতে পারতাম, আমার মতে এটা বেটার। কারণ মূল উদ্দেশ্য তাদের এটাই, যে অন্যদের থেকে আলাদা, এটাকে বলে আমরা বলতে পারি এভাবে তারা নতুন ট্রেন্ড স্টার্ট করতে পারে। এটা আমাদের একটা সাপোর্টিং পয়েন্ট হিসেবে আমরা আগেরটার সাথে দিতে পারি। এক্সাম্পলে, তো সবাই একটু ঠান্ডা স্যার মাথায় আমরা খেয়াল করুন। আরেকটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার আমরা কি পরীক্ষার সময় যখন এরকম প্রশ্ন দেখব তখন তিনটা আমরা পয়েন্ট এরকম করে 2 to তার 3 মধ্যে একটা, আইডিয়া জেনারেট হ্যাঁ করে কম্পেয়ার করে একটা তারপরে নিব? একটা, হ্যাঁ আপনারা ট্রাই করবেন। জি 5 মিনিট সময়, তো 5 মিনিট আসলে যথেষ্ট সময়। এখন থেকেও অভ্যাস করবেন জিনিসটা, যে আপনারা তিনটা বা দুটো পয়েন্ট যেন লেখার অভ্যাস তৈরি করবেন এবং সেখান থেকে বেস্ট পয়েন্টটাকে আপনারা চুজ করবেন, এই অভ্যাসটা তৈরি করে ফেলুন। আমি এই মুহূর্তে আপনাদের যা যা দেখাচ্ছি সেটা আসলে স্ট্যান্ডার্ড আপনার ফাইনাল এক্সামে করা উচিত। হুম, যা যা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আজকের ভিডিওটাও ভালো করে দেখবেন এবং এইভাবে আপনারা ফলো করার চেষ্টা করবেন। সেকেন্ড বডি প্যারাগ্রাফটা, ডু ইউ থিঙ্ক ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? পজিটিভ হলে কেন পজিটিভ, নেগেটিভ হলে কেন নেগেটিভ, আপনারা কিছু পয়েন্ট আগে বের করবেন। আগে থেকে ডিসিশন নিয়ে রাখবেন না, আগে বের করুন কয়েকটা পয়েন্ট, দেখুন সেই পয়েন্টগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো। সেই অনুযায়ী আপনাদের পজিশন ঠিক হবে, যে আমার মতে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে চলুন আপনারা একটু ভাবার চেষ্টা করুন, পজিটিভ বা নেগেটিভ কিছু একটা বলার চেষ্টা করেন। এই যে তারা নতুন বলার চেষ্টা করছে, এটা ভালো না খারাপ? পজিটিভ স্যার, পজিটিভ। ভালো। ভালো, আচ্ছা ভালো কেন বলেন? এটার জন্য ওরা ক্রিয়েটিভ হচ্ছে। ক্রিয়েটিভ হচ্ছে, বিকামিং, আচ্ছা তাহলে দ্য বিজনেস আর বিকামিং ক্রিয়েটিভ, তারা তাদের কথা রাখার জন্য আসলে বিজনেসেস আর বিকামিং।
কাস্টমার ইজিলি ফ্যাশন সেন্স চেঞ্জ করতে পারতেছে এবং তাদের অনেক কাজ ইজি হয়ে যাচ্ছে, সহজে হয়ে যাচ্ছে। উম, মানে ইসনাত মোর লাইক ভালো স্যার লজিক না, কাস্টমারদের কাছে কিন্তু অনেক আপনি, অপশন আছে। হ্যাঁ এটা পয়েন্ট, ইসনাত ভালো লজিকটার পাশ দিয়ে একটু দূরে চলে গেছেন। কাস্টমার্স আর গেটিং মোর অপশনস, যেহেতু সবাই নতুন কিছু করার চেষ্টা করছে, এতে অপশন বেড়ে যাচ্ছে আসলে। গেটিং তারা মানে ইজি কাজটা করতে পারতেছে নতুন প্রোডাক্টের সাথে, আহ, নিজেকে ইজি লাইফ। আচ্ছা, নেগেটিভ কোনো কিছু আছে এটার সাথে? স্যার ওরা অনেক সময় স্যার নতুনত্বের আননেসেসারি কি জন্য, আমরা ট্রেন্ডের পিছিয়ে গিয়ে যেটা প্রয়োজন নেই ওটাও কিনে ফেলতেছি। এটা কাস্টমারদের সমস্যা। স্যার বিজনেস, নতুনত্বের জন্য সার্ভিসের মানটা কমে যাচ্ছে। ভালো যুক্তি। তারা নতুনের উপর জোর দিচ্ছে, তারা হচ্ছে কোয়ালিটির উপরে জোর দিচ্ছে না অনেকে। সাম মে নট এমফেসাইজ, লং লাস্টিংটা কমে যাচ্ছে। হ্যাঁ, অন কোয়ালিটি, কোয়ালিটিতে এমফেসাইজ না দিয়ে তারা হচ্ছে নতুন করার চেষ্টা করছে শুধুমাত্র, তো কোয়ালিটির মান কমে যাচ্ছে। না, এই তিনটা লজিকের মধ্যে বেস্ট লজিক কোনটা? প্রোডাক্ট এক্সপেন্সিভ স্যার হয়ে এই যে যাচ্ছে, নেগেটিভটা এটা আমার সত্যি কাছে নতুন। মনে হচ্ছে some may not emphasize on quality, এটা আমার কাছে ভালো লাগছে। স্যার মোর অপশনটা মনে হয় ভালো, কাস্টমার আর গেটিং মোর অপশন। কাস্টমার্স আর গেটিং মোর অপশন, নিউ প্রোডাক্ট প্রমাণ করার চেষ্টা, এমফেসাইজ করছে যে তাদের প্রোডাক্ট নতুন। উম, তিনটে আসলে ভালো লজিক অ্যাকচুয়ালি, এখানে যে তিনটা লজিক এসেছে সবগুলোই ভালো লজিক। আপনারা যে কোনো একটা আসলে চুজ করতে পারেন। আজকে এই তিনটার ক্ষেত্রে আমার কোনো নাই, প্রায়োরিটি নাই। দেখি ভোট দেন তো আপনারা, একটু চ্যাট বক্সে ভোট টোট দেন তো দেখি কোনটা। আমি আচ্ছা তিনটার জন্য 1 2 3 লিখে দিচ্ছি, হ্যাঁ। আমার কাছে ভোট তিনটে হতে হতে আসলে একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। আচ্ছা স্যার, এটা তো এমন একটা কোশ্চেন যেটা তো হচ্ছে আমাদের কাছে দুটো অপশন আছে, মানে দুটো কোশ্চেন, হোয়াই ইজ দিস অ্যান্ড পজিটিভ আর নেগেটিভ। তো এক্ষেত্রে অনেক কোশ্চেন তো এমন থাকে যে যেখানে এক শুধু দুই তিন যে কোনো একটা। ডিসএগ্রি এগ্রি ডিসএগ্রি বলা হয়। জি ম্যাম। তো ওই ক্ষেত্রে আমরা বডি পার্ট 1 and 2 তে আহ মানে কি লিখতে পারি? কিভাবে লজিক বিল্ড আপ করবো, কারণ এখানে আমাদের দুটো ভিন্ন ধরনের পয়েন্ট আসছে। হুম হুম। অ্যাগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে সবচেয়ে সহজ ভাবে লেখা, যেটা আর কি ভালো স্কোরের জন্য সবচেয়ে সহজ ভাবে লেখা, প্রথম প্যারাগ্রাফে অ্যাগ্রির পয়েন্ট লেখা, দ্বিতীয় প্যারাগ্রাফে ডিসএগ্রির পয়েন্ট লেখা। এইভাবে যদি আপনি লেখেন তাহলে আপনার জন্য লেখাটা সবচেয়ে সহজ হবে। আপনার নিজের একটা পয়েন্ট থাকবে, আপনি হয়তো অ্যাগ্রি করছেন বা আপনি ডিসএগ্রি করছেন। সো আপনি অ্যাগ্রির প্যারাগ্রাফটা সুন্দর করে লিখলেন আর ডিসএগ্রির প্যারাগ্রাফে একটা লজিক লিখলেন, কিন্তু শুরুতে বলে নিলেন যেটা আসলে কেউ কেউ মনে করে, যে কেউ কেউ এটা মনে করে। ঠিক আছে, এভাবে বলে আপনি হয়তো শুরু করতে পারেন। এগ্রি ডিসএগ্রির উপরে আমাদের গ্রুপে কিছু আমার লেখা পোস্ট করা আছে, এক্সামিনি গ্রুপটাতে। আপনি একটু চেক করে দেখবেন এগ্রি ডিসএগ্রির উপর আমি যে লেখাগুলো সাবমিট করেছি কিভাবে করেছি। আর আদারওয়াইজ যদি বেশি সমস্যা হয় তাহলে আহ, দেবেন, আমি কিছু স্যাম্পল অ্যান্সার না হয় গ্রুপে পোস্ট করে দেবো। তাহলে আপনার একটা গাইডলাইন পাবেন যে এগ্রি স্যার ডিসএগ্রি। আপনার যে স্যাম্পল অ্যান্সারের পিডিএফটা আছে স্যার ওটার ভিতরে কি এগ্রি ওটার ডিসএগ্রিটা ভিতরে নাই? আছে, হ্যাঁ ওটার ভিতরে এগ্রি ডিসএগ্রি আছে, সরি ওটার কথা ভুলে গিয়েছি। জি স্যার আর তাহলে এখানে এখানেও লেখা আছে, তো এখানে কারেন্ট কিছু টপিকের উপর লেখা আছে, সো এটাও আপনারা দেখতে পারেন। মানে ফেসবুক গ্রুপে যেগুলো লেখা আছে এটা এগুলোকেও কোথায় আপনারা, গ্রুপে? হ্যাঁ গ্রুপে আছে। আমার নাম দিয়ে সার্চ দিলে আপনারা আমার লেখাগুলো পেয়ে যাবেন ওখানে। দুই 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 দুই, সবাই দুইকে পছন্দ করছে, শুধুমাত্র ফারিয়া 3 নম্বরকে পছন্দ করেছে। আমরা দুইকে সিলেক্ট করে ফেলি, চলুন। যাত্রী যেহেতু 2 নম্বর নিয়ে লিখতে যাচ্ছে, আবারও একটা জিনিস বলছি, আপনার লজিককে ডিফারেন্ট হইতে হবে এরকম কোনো কথা নেই। আপনার লজিককে সবচেয়ে বেশি প্র্যাগমেটিক হতে হবে, সবচেয়ে রিলায়েবল, সবচেয়ে বিশ্বাসযোগ্য। এটা হচ্ছে আপনার আইডিয়া জেনারেশন, এবং আপনি সিলেক্ট করে ফেলেছেন কোন লজিকটাকে লিখবেন। আপনার আইডিয়া জেনারেশনের কাজ শেষ, এই স্টেপটা মিস করবেন না। তিনটা আইডিয়া জেনারেটের চেষ্টা করবেন, সেখান থেকে একটাকে চুজ করবেন। ওকে, তো এরপরে আপনাদের হচ্ছে টাইমিং অনুযায়ী এরপরে আপনাদের প্রিপারেশন শেষ আর কি, এবার আপনাদের রাইটিং এর পালা। লেটস গো অ্যান্ড রাইট। তো রাইটিং করতে গেলে এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফিং। প্যারাগ্রাফিংটা আমরা কিভাবে করবো? লেটস হ্যাভ আ লুক এট দ্য প্যারাগ্রাফিং। It's a paragraphing.
আর কোনো ভাবে আছে? হুম, এটাই ঠিক আছে। You cannot name any paragraph or mark them in any way. কোনোভাবে তাদেরকে মার্কিংটা করা যাবে না, আপনি বুলেট পয়েন্টিং করতে পারবেন না, কোনো প্যারাগ্রাফের নাম দিতে পারবেন না। স্যার মক টেস্ট প্রিন্ট করব কিভাবে? আচ্ছা, ওকে, ফারিয়া লিখে দিয়েছে। কম্পিউটার শপে গিয়ে, আচ্ছা মিথিলা আপনার বাসা যেন কোথায়? কুমিল্লা? মিথিলা বাসা কই? মিথিলার কথা শোনা হচ্ছে না। পাশে রাজবাড়িতে। রাজবাড়িতে? আচ্ছা, রাজবাড়িতে গিয়ে ওদেরকে দেখবেন যে কোনো প্রিন্টের দোকানে গেলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা উপরে দিয়ে রাখে বা মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখে, তো ওদেরকে দিলে তারপর ওরা প্রিন্ট করে দেবে। তুমি যদি একটু বাসার অন্য কাউকে বলো, বড়দের কাউকে, তাহলে হবে আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফিং। আমরা এখন রাইটিংটা শুরু করব, তার আগে আমরা একটু আহ কয় মিনিটের, 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই, তারপর আমরা একটা না এটা লেখা শুরু করবো, ঠিক আছে? 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ব্রেকের পর আবার আমরা চলে এসেছি আমাদের মূল রাইটিং এর অংশে। গট এ শার্প টু, ওকে, এগুলো কি লিখছেন? ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, কোথায় ছিলাম? চ্যাট বক্সে এগুলো কি আলোচনা হয়েছে? ওকে, স্যার হচ্ছে কি এটা আমাকে পছন্দ আর কি স্যার, ওই যে আমি বলেছিলাম যে আমি ভুল বলছি এর জন্য। ভুল বললে তো হালকা পচনে হবে, কিন্তু মনে রাখবেন যে এই জিনিসগুলো আপনারা মিস করবেন। কিছুদিন পরে যখন আপনারা বিদেশ চলে যাবেন, তখন আপনাদের মনে পড়বে যে শুক্রবার সকালে এরকম ক্লাস করতাম, আড্ডা স্যার টাড্ডা আমি দিতাম। মাঝে মাঝে জয়েন করব। হ্যাঁ, সামান্য ফির বিনিময়ে আরিশা, ঠিক আছে? সমস্যা নেই স্যার, বিদেশ গেলে তো অনেক টাকা থাকবো, তখন কোনো ইস্যু আমরা থাকবে ফ্রি না তো। প্রমোশন করে দিব স্যার, তখন প্রমোশন করে দিব ফ্রি হ্যাঁ স্যার, যে যে আমি এখন বিদেশে আছি স্যারের স্যার, স্যারের আমি রহমতে যে স্যারের কতগুলো বদৌলতে স্টুডেন্ট ভর্তি তোমরা করলাম মনোযোগ দিয়ে ক্লাস করো। আপনি কি হ্যাঁ, জানেন? স্যার আমি ইসনাত যে কতগুলো স্টুডেন্ট স্টুডেন্ট পাঠায় তো। ভর্তি করলাম, হ্যাঁ, ইসনাত স্টুডেন্ট যে করেছে ভর্তি করলাম, অবশ্যই। ইসনাত, 10-এর ব্যাচে, 11-র ব্যাচে, আমার ছোট ভাই বোন বন্ধু বান্ধব সবগুলারে ঢুকাই দিছে একেবারে, থ্যাংক ইউ ইসনাত। 7-8 জন। আপনারাই তো আমার হচ্ছে আসলে মূল স্ট্রেংথের জায়গাটা। আচ্ছা, আসেন। এখন তো ডাব সাবন আপনার দেওয়া দরকার আমাদেরকে, আমাকে। অবশ্যই অবশ্যই, আসেন আবার। এনিওয়ে, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে প্যারাগ্রাফিং এ। আমরা আইডিয়া জেনারেশন পর্যন্ত করেছি, এবার আমরা এই প্যারাগ্রাফ গুলোকে রেডি করব। একটু আপনারা চোখ বুলান প্যারাগ্রাফ গুলোর দিকে। আপনাদের ক্লাসে এটার ভিডিও আছে, ক্লাসের যে ভিডিওগুলো আর কি, আপনাদের পার্সোনাল ক্লাসগুলোতে যে ভিডিও আছে রাইটিং এর, সেখানে এই রাইটিংটা থ্রু প্যারাগ্রাফিং কেমন হবে সেটার উপর আপনাদের ক্লাস হচ্ছে, সেকেন্ড ক্লাসটা, ক্লাস 2। তো ইন্ট্রোডাকশনে 2 থেকে 3টা সেন্টেন্স লিখতে হবে, এবং 3টা সেন্টেন্স লেখার ভিতরে টার্গেট হচ্ছে 3টা। 2 থেকে 3টা সেন্টেন্স, আপনি 3টা টার্গেট ফুলফিল করতে পারেন 2টো সেন্টেন্স দিয়েও, কোনো সমস্যা নাই। টার্গেট গুলো হচ্ছে আপনাকে প্রথমেই টপিক সম্পর্কে আইডিয়া দিতে হবে। আপনি অপ্রাসঙ্গিক কোনো কথা পুরো এসেতে লিখতেই পারবেন না। প্রতিটা ওয়ার্ড যখন লিখছেন মনে রাখতে হবে যে এই ওয়ার্ড থেকে আমার স্কোর আসবে নাকি আসবে না। এফোর্টটা হবে হচ্ছে আপনি যে ওয়ার্ডটাও লিখবেন সেটার জন্য যেন স্কোর আসে। আপনাকে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে লেখা উচিত, বা
এক্সামিনারকে বোঝানো উচিত যে আপনি এই এসেতে কি লিখতে যাচ্ছেন। এসে মানেই হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার, দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের অ্যান্সার লিখবেন, এটাই আপনার আসলে রাইটিং টাস্ক টুর এসে লেখা। সো এটারও একটা ইঙ্গিত আপনাকে ইন্ট্রোডাকশনে দিয়ে দিতে হবে, এবং একটা পার্সোনাল ওপিনিয়ন দিতে হবে, এটাকে বলে পজিশন ক্লিয়ার করা। আপনার এই রাইটিংটার ব্যাপারে আপনার পজিশনটা কি, এটা হচ্ছে আপনার একটা পার্সোনাল ওপিনিয়ন দেয় কোশ্চেনটার ব্যাপারে। এটা ইন্ট্রোডাকশনেই লিখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নয়। এটা আপনি শুধু কনক্লুশনেও লিখতে পারেন, বাট ইন্ট্রোডাকশনে লিখে ঝামেলা শেষ করে ফেলাটা ভালো আসলে। কিন্তু পার্সোনাল ওপিনিয়ন আপনার আসবে হচ্ছে আইডিয়া জেনারেশনের পরে, তখন আপনার ওভারঅল একটা কমেন্ট আসবে এটার ব্যাপারে। যেমন আজকে এখানে জানতে চেয়েছে যে এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট। আপনার পার্সোনাল ওপিনিয়ন হতেই পারে যে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট, যেহেতু আপনি পজিটিভ পয়েন্ট নিয়ে লিখবেন। শেষ, ইন্ট্রোডাকশন এটা যাবে। বডি প্যারাগ্রাফ দুটোকে ভালো করে খেয়াল করুন, এটা যে কোনো বডি প্যারাগ্রাফ এভাবে লেখা যেতে পারে। দেখুন, এবং আপনাদের সাম্প্রতিক সময়ে এটার রিলেটেড কোনো ভুল হচ্ছে কিনা এই ব্যাপারটাকে খেয়াল করুন। আপনারা কি, আচ্ছা চ্যাট বক্স একটু অফ করি, মিথিলা ক্লাসের দিকে মনোযোগ দাও। ওকে, কোথায় ছিলাম আমরা? ও আচ্ছা, মিথিলা আগে এটা লিখেছে, সরি স্যার মিথিলা, আচ্ছা ও আগে লিখেছে, আমি এইমাত্র চোখে বললাম। এনিওয়ে, সো আমরা কি বলছিলাম, আমরা বডি প্যারাগ্রাফে দেখুন, দুটো বডি প্যারাগ্রাফের কোন স্টেপস গুলোকে খেয়াল করুন, এবং আপনারা যখন লিখছেন খেয়াল রাখেন যে আপনারা রিসেন্ট টাইমে যা লিখেছেন এখানকার কোন স্টেপকে আপনার মিস হয়েছে কিনা। আপনার ইন মানে বডি প্যারাগ্রাফে এই কয়েকটা ফিচারের কোনোটা আপনাদের মিস গেছে কিনা। লাস্টের যে ফিচারটা ফিনিশিং সেন্টেন্স, এটা ম্যান্ডেটরি নয়, এটা ডিপেন্ড করে আপনার যদি ওয়ার্ড কম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে লিখতে পারেন। দিস ইজ নট ম্যান্ডেটরি ফিনিশিং ওয়ার্ড লেখাটা, সেন্টেন্স লেখাটা। যদি দেখেন জাস্ট আপনার প্যারাগ্রাফে ওয়ার্ড কম পড়ে যাচ্ছে, দেন ইউ ক্যান গো ফর দ্যাট। একটা বডি প্যারাগ্রাফের ওয়ার্ড কয়টা হতে পারে আসলে? একটা বডি প্যারাগ্রাফের ওয়ার্ড হয় হচ্ছে 100 অ্যারাউন্ড, 100-র খুব বেশি না, 100, 101 বা 98, অ্যারাউন্ড 100। ঠিক আছে, অ্যারাউন্ড 100 ওয়ার্ড হলে আপনার বডি প্যারাগ্রাফ ঠিক আছে। তাহলে এই বডি প্যারাগ্রাফে অ্যারাউন্ড 100, এই বডি প্যারাগ্রাফে অ্যারাউন্ড 100, তাহলে প্রায় 200 ওয়ার্ড আপনার দুটো বডি প্যারাগ্রাফে হয়ে যাচ্ছে। আর যে 70-80টা ওয়ার্ড লিখতে হবে সেটা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন মিলে আপনি লিখবেন আসলে, 50-40 বা 50-30 এইভাবে। সো বডি প্যারাগ্রাফের জন্য আপনি ওয়ার্ড লিমিট ধরে রাখেন 100-র কাছাকাছি, যদি 100-র বেশি হয়ে যায় এই এক্সাম্পল পর্যন্ত লিখতে লিখতেই, তাহলে আপনি আর ওটাকে কি করবেন না, দেবেন না, ফিনিশিং সেন্টেন্স দেবেন না। সো এই কয়েকটা হচ্ছে আমাদের স্টেপস। দেখুন একইভাবে একই সেম প্যাটার্ন হচ্ছে এখানেও। এখানেও একটা ফিনিশিং সেন্টেন্স আছে বডি প্যারা টুতেও। তাহলে বডি প্যারাগ্রাফ গুলো আসলে একইভাবে লিখতে হয়, স্টার্টিং সেন্টেন্স একটা দিতে হয়, লজিক সেন্টেন্স দিতে হয়, লজিক সেন্টেন্সকে এক্সপান্ড করতে হয়, এক্সাম্পল দিতে হয়, এক্সাম্পলকে আপনি এক্সপান্ড করতে পারেন নাও করতে পারেন। আমি জেনারেলি এক্সপান্ড করতে পছন্দ করি, কারণ তাতে আমার এ, বলতে সুবিধা হয় আর কি। বডি প্যারাগ্রাফ গুলো কিভাবে লেখা হবে এটা একটু আপনারা দেখে নেন, এরপর আমরা লেখাটা শুরু করব। ফাইনালি আমরা যে জিনিসটার দিকে দেখবো সেটা হচ্ছে আমাদের কনক্লুশন। কনক্লুশন আর ইন্ট্রোডাকশনের মধ্যে মিল আছে, এটার উপরেও আপনাদের ক্লাসে আলোচনা হয়েছে, আপনারা ওটা দেখলে আবার আপনাদের মনে পড়বে। কনক্লুশনে আবার আমরা শুধু কোশ্চেনকে প্যারাফ্রেজ করে শুরু করছি, এই জায়গায় এসে আর টপিক সম্পর্কে আমরা লিখছি না, কারণ টপিক নিয়ে আমরা একবার ইন্ট্রোডাকশনে বলে ফেলেছি। শুধু কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আমরা কনক্লুশন চলে আসতে পারি, এবং আবার আমাদের পার্সোনাল ওপিনিয়নটাকে এমফেসাইজ করতে পারি। কনক্লুশন আরো কয়েকভাবে লেখা যায়। কনক্লুশন আরেকভাবে লেখার নিয়ম হচ্ছে যে কনক্লুশনে আপনি আরেকবার একটু ছোট্ট সামারি দিবেন, দুটো বডি প্যারাগ্রাফে আপনি কি লিখেছেন এবং একটা ওপিনিয়ন দেবেন, এটাও আপনার একটা কনক্লুশন হতে পারে। হুম, কিন্তু কনক্লুশনে যে জিনিসটা দেয়া যাবে না সেটা হচ্ছে কনক্লুশনে নতুন কোনো লজিক দেয়া যাবে না। ইউ ক্যান নট প্রোভাইড এ নিউ লজিক ইন দ্য কনক্লুশন, এটা একটু আমরা মনে রাখি। আপনারা, আমি আশা করবো যে আপনারা একটু নোট রাখবেন জিনিসটা। ইউ ক্যান নট অ্যাড এ নিউ লজিক অর স্টেটমেন্ট, নতুন কোন স্টেটমেন্ট ইন দা কনক্লুশন। নতুন কোন লজিক বা স্টেটমেন্ট আপনি কনক্লুশনে দিতে পারেন না।
কারণ কনক্লুশন বাই ডেফিনেশন এটার মানে হচ্ছে আপনি ওভারঅল যা লিখেছেন তার সামারি। তাহলে আপনি নতুন লজিক যদি আবার লেখেন তাহলে তো সেটা আসলে সামারি হলো না। ইউ ক্যানট ডু দ্যাট, এটা একটু আপনারা মনে রাখবেন। চলুন এবার আমরা ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করে দিই। লেটস গো ফর ইন্ট্রোডাকশন। আপনারা এখন আনমিউট করতে পারবেন, আমার ভাষণ যেহেতু শেষ। আপনাদের চ্যাট বক্সটাও ওপেন করে দিচ্ছি। Okay. স্যার আমাদের ওই যে আইডিয়া জেনারেট করছিলাম ওগুলো একটু এখানে কি রাখবো, আয়না? না এখন রাখবো না, আমরা আমরা বডি প্যারাগ্রাফের সময় আমরা রাখবো। ও, আপনাদেরকে এটা শেয়ার করে নি না, দাঁড়া এটা আপনাদের সাথে শেয়ার করে রাখছি। এটা অবশ্য আপনাদেরকে এখনই দেখাবো। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে রাখলাম। Okay. চলুন এবারে ইন্ট্রোডাকশনটা আমরা লিখি। সো ইন্ট্রোডাকশনে আমাদের পুরোতে প্রথমে লেখার কথা যে টপিক সম্পর্কে একটা আইডিয়া আমরা দেব। টপিকটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বিজনেস নাউডেজ ইউজুয়ালি এমফাসাইজ দেয়ার প্রোডাক্টস আর নিউ ইন সাম ওয়েজ। এটা নাউডেজ এর কথা বলেছে, অ্যাট প্রেজেন্ট আপনি শুরু করতে পারেন অ্যাট প্রেজেন্টের কথা বলে। অ্যাট প্রেজেন্ট businesses nowadays, many commercial entities. স্যার এন্টিটিস মানে কি বিজনেস এগুলো? না, এন্টিটিস মানে অস্তিত্ব, কমার্শিয়াল মানে হচ্ছে বিজনেস আর কি। কমার্শিয়াল ও, এন্টিটিস মানে হচ্ছে বিজনেসের সিনোনিম আর কি। Many commercial entities often focuses focus on promoting their products their 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 products to be new in some forms or others. সাম ফর্ম অফ আদার্স মানে হচ্ছে একদিক দিয়ে না হলে অন্য দিক দিয়ে, এটা একটা এক্সপ্রেশন আর কি। ইন সাম ফর্ম অফ অর আদার্স, তো আপনারা যখন এক্সপ্রেশন গুলোকে কপি করবেন বা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক এই প্রিপোজিশন সহ পুরোটাকে খেয়াল রাখবেন। যেহেতু কমার্শিয়াল এন্টিটিস আছে, পরেরটা যেতে আছে, তো এটা প্রথমটা আর আসলে প্রয়োজন নেই। প্রমোটিং দেয়ার প্রোডাক্টস টু বি নিউ ইন সাম ফর্ম অফ ফর্মস অর আদার্স, এটা পুরোটা একটা, এই পুরোটা একটা আমাদের এক্সপ্রেশন ইউজ করলে এটা পুরোটা ইউজ করতে হবে। ইন সাম ফর্ম অর আদার্স মানে হচ্ছে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো দিক থেকে নিউ এটা প্রমাণ করার চেষ্টা করি। ইন সাম ওয়েস এর বদলে আমরা বলছি ইন সাম ফর্মস অর আদার্স। খেয়াল করে দেখুন সব ওয়ার্ডের আমি সিনোনিম ইউজ করিনি। নিউকে আমি চাইলে অন্যভাবে লিখতে পারতাম, বাট এটার প্রয়োজন নেই আসলে, খুব বেশি আসলে চেঞ্জের অত প্রয়োজন নাই।
এ পর্যন্ত আমরা আগালাম। এবার আমরা পরের অংশের দিকে আসি। এবার আমরা পরের অংশ হচ্ছে আমরা কোশ্চেন সম্পর্কে একটা এমফেসাইজ দিব এবং নিজের ওপিনিয়নটা দিব। সো এই দুটো কোশ্চেনকে একসাথে যদি আমি কম্বাইন করে লিখি, সেখানে আমার নিজের ওপিনিয়নটা আসলে দিয়ে দেওয়া হবে, কারণ আমি মনে করি কি আমি এটা পজিটিভ না নেগেটিভ মনে করি সেটা আসলে বলা হয়ে যাবে। ঠিক আছে, সো আমি একটু লিখে নিই, তারপর আমরা ফারিয়ার প্রশ্নটা একটু নিব। একবার আমি লিখে নিচ্ছি, দাঁড়ান, at present মানে করছি। There could be a number of reasons for such enthusiasm to be. আমরা কি ইউনিককে আমাদের নিয়েছিলাম, লজিক হিসেবে নিয়েছিলাম, ডিফারেন্ট দেন আদার্স। হ্যাঁ, জি স্যার। ইউনিক শব্দটা আমরা লিখবো না, টু বি, ডিফারেন্ট লিখতে পারেন। টু বি ডিফারেন্ট, হ্যাঁ টু বি ডিফারেন্ট। ডিফারেন্ট শব্দটা লিখেছি না আমাদের লজিকে, হ্যাঁ তার ডিফারেন্ট। এখানে টু স্ট্যান্ড আউট লিখি, টু স্ট্যান্ড আউট। স্ট্যান্ড আউট মানে হচ্ছে নিউ বা ডিফারেন্ট। There could be a number of reasons for such enthusiasm to stand out, uh, but যেহেতু আপনি পজিটিভ মনে করেন, and I personally find it to be a ইন জেনারেল কথাটাকে শেষে লিখতে পারে। There could be a number of reasons for such enthusiasm to stand out, and I personally find it to be a positive approach in general. এই পর্যন্ত লিখলে আপনার আসলে সবগুলো পয়েন্টই চেক হয়ে গেল। দেখুন আপনি এখানে আসলে একটা আইডিয়া দিয়েছেন, প্যারাফ্রেজ করেছেন এবং আপনার নিজের ওপিনিয়নও দিয়েছেন। তো এটা যে এই এসেতে লেখা হবে এই কথাটা সবসময় না বললেও চলবে। ইট ইজ নট নেসেসারি টু রাইট দ্যাট এই এসেতে আমি এটার উপরে আলোচনা করব। তো এই পর্যন্ত লিখলে আপনাদের রাইটিংটা মানে ইন্ট্রোডাকশনটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। সো এটাতে আমাদের কতগুলো ওয়ার্ড হলো আমরা একটু দেখি। আর কারো কোনো টু প্রশ্ন আছে স্ট্যান্ড কিনা আউট বলতে চাইতেছে, জি, মানে নেক্সট টাইম ইউজ করতে যদি এটা মিনিংটা বুঝি ভালো হয়। টু আচ্ছা স্ট্যান্ড বলেন। আউট টু এখানে স্ট্যান্ড আউট, টু স্ট্যান্ড আউট মানে হচ্ছে অন্যদের থেকে আলাদা হওয়ার জন্য বা নিউ। enthusiasm to stand out, স্ট্যান্ড আউট মানে হচ্ছে অন্যদের থেকে ডিফারেন্ট। আই লাইক টু আচ্ছা, এগুলো স্ট্যান্ড আউট আমাদের তো মানে আমি অন্যদের থেকে ডিফারেন্ট স্ট্যান্ড হতে আউট চাই। পুরোটাই ব্যবহার করতে হবে যখন আমরা এটা পুরোটাই, ব্যবহার হ্যাঁ করি, হ্যাঁ তাই না? হ্যাঁ, কোনোটাই চেঞ্জ করা যাবে না। তো এটাও একটা এক্সপ্রেশন। আমাদের এখানে ওয়ার্ড ইউজ হয়েছে 44টা, মানে 50-এর কাছাকাছি। সো আমরা টার্গেটেড স্কোরের ভিতরেই, রেঞ্জের ভিতরেই আছি। এরপর আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফে চলে যাব। আমি পুরো এসেটা আপনাদেরকে কপি করে যথারীতি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকবার দিব। সো ডোন্ট ওয়ারি, আপনারা স্যার আপাতত আমি একটু আমার সাথে লিখতেছি আছেন। সাথে সাথে, না এটা না না আমাকে না, ফোন সাথে সাথে লিখেন লিখতে না, মনে সাথে হয় সাথে লিখেন না, লিখবো ডোন্ট না ডোন্ট স্যার। ডোন্ট ডু দ্যাট। কেউ সাথে সাথে লিখবেন না, আপনারা ফুললি ফোকাস করেন এই মুহূর্তে আমার রাইটিংটার দিকে। আমাকে প্রশ্ন করতে পারেন, আমাকে হেল্প করতে পারেন, বাট আপনারা লিখবেন না এই মুহূর্তে, কারণ পুরো লেখাটাই আমি আপনাদেরকে দিব। সো এটা আপনাদেরও লেখা, এইভাবে আসলে হেল্প করুন জিনিসটাকে, ডোন্ট ওয়ারি। এই মুহূর্তে আপনারা লিখবেন না, তাহলে আপনারা পয়েন্টগুলো বুঝতে আপনাদের সমস্যা হবে আর কি। তো দেখুন সবাই মোটামুটি বুঝতে পারলেন কেন আমরা 2 লাইনে কভার করলাম, এটাকে 3 লাইনে নেওয়া যেত, বাট 2 লাইনে আমরা নিলাম কেন, কারণ ওই যে ছোট রাখার জন্য আর কি, প্রিসাইজ প্রিসাইজ রাখার জন্য। এর সাথে সাথে আমাদের প্রথম অংশটুকু শেষ হলো, ইন্ট্রোডাকশন। চলুন এবার আমরা বডি প্যারাগ্রাফ লিখবো। লেটস রাইট বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের হচ্ছে ইও লাগবে, আইডিয়াও লাগবে।
স্টার্টিং সেন্টেন্স দেবো, লজিক সেন্টেন্স দেবো, কানেক্টিভ ইউজ করব, সাপোর্টিং সেন্টেন্স দেবো। সো আমাদের লজিকটা কি হবে আসলে? হোয়াট শুড বি আওয়ার লজিক? প্রিপারেশনের লজিক আছে। আমরা লিখছি বডি প্যারা 1 কে, ওয়াই ইজ দিস। আর আমরা লিখতে যাচ্ছি টু অ্যাট্রাক্ট দ্যাট দে আর নিউ, টু স্টার্ট নিউ ট্রেন্ড। ওকে, সো লেটস ট্রাই দ্যাট। এটা তো আর আপনার ওই সময় লিখতে হবে না, কারণ আপনার সামনেই থাকবে এটা, টু স্টার্ট নিউ ট্রেন্ড। এই শব্দগুলোকে আপনার মনে রাখার চেষ্টা করবেন, মানে পয়েন্ট লিখে রাখবেন। আইডিয়া জেনারেশনটা কোথায় করবেন আপনাদের জানা আছে? প্রশ্নে স্যার স্যার, কোয়েশ্চেন প্রশ্নে। পেপারে। কোশ্চেন পেপারে, হ্যাঁ কোশ্চেন পেপারে আমরা এটা কিন্তু লিখবো, টু স্টার্ট নিউ ট্রেন্ড। এটা সাপোর্টিং হিসেবে আমরা দেবো। আমি আপনাদেরকে আজকে এই জিনিসটাও দেখাবো যে সাপোর্টিং সেন্টেন্স জিনিসটা আসলে কি। আপনাদের কারো কারো এটা ভুল হচ্ছে যে সাপোর্টিং সেন্টেন্স বা এক্সপান্ড আসলে কিভাবে করতে হয়। সো এটার জন্য আমি বলবো যে এক্সপানশনের উপরে আমাদের ক্লাস 1 হয়েছিল রাইটিং এর, ওই ক্লাসটা আপনারা আরেকবার করে করবেন, রাইটিং ক্লাস 1, যেখানে আমরা হচ্ছে লজিক ডেভেলপমেন্ট, এক্সপানশন এই জিনিসগুলো আপনাদের পড়িয়েছি। হুম, আপনারা কেউ কেউ ভুলে গেছেন, সো আমি আপনাদের সবাইকে বলবো আরেকবার করে আপনারা রাইটিং এর ক্লাস 1, 2 এবং 3 দেখুন। ওই জিনিসগুলোতে, ওই ক্লাসগুলোতে আমি যা পড়িয়েছি সেটা কিন্তু খুবই জরুরি কিছু জিনিস ছিল। আপনারা কেউ কেউ মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই বোঝা যাচ্ছে। স্যার সেটা ইম্পর্টেন্ট না, আমরা তখন থেকে প্র্যাকটিসটা শুরু করি নাই, এটাই সমস্যা স্যার। এখন শুরু করতে গিয়ে তখন ওই মনে নাই আর পিছনে। সমস্যা নেই, সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, স্টার্টিং সেন্টেন্স, গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু রাইট ইন দিস প্যারাগ্রাফ। আপনি লিখতে যাচ্ছেন যে কেন, ওয়াই ইজ দিস দ্য কেস, ইজ দিস দ্য কেস। কেসটা কি আসলে? কেস হচ্ছে যে নতুন কেন তারা হতে চাচ্ছে, তাই না? কেন তারা নতুন কিছু করতে চাচ্ছে। স্টার্টিং সেন্টেন্স আপনাদেরকে দেওয়া উচিত। স্টার্টিং সেন্টেন্সের একটা কালার আজকে আমরা দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা আপনারা স্টার্টিং সেন্টেন্স লিখতে স্যার যাচ্ছেন। একটা কোশ্চেন, মানে স্টার্টিং যে আইডিয়াটা মানে সেটা হচ্ছে কেন করতেছি তাই না, কারণ দেন এক্সপান্ড করতে গেলে এর প্রভাব বা ফলাফল যেটা সেটাই তো লিখতে হবে তাই না? ফোকাস করুন লেখার দিকে, আর এসে আপনি একটু দূরে চলে গেছেন। ওকে স্টার্টিং স্যার। সেন্টেন্স, এই এসেতে আপনি কি নিয়ে লিখতে যাচ্ছেন সেই কথাটা আমরা এবার বলবো। তো আমরা এখানে লিখতে যাচ্ছি ওয়াই ইজ দিস দ্য কেস, এই কথাটা আর কি, মানে কেন এই ঘটনাটা ঘটে বা কেন ওরা নিজেদেরকে নতুন প্রমাণ করতে চায়। এখন যেটা লেখা যাবে না সেটা আগে আমি দেখাচ্ছি। ইউ ক্যানট রাইট দ্যাট, বা এটা লেখার সমস্যাটা কি আপনারা আমাকে একটু বলুন। দিস ট্রেন্ড মে হ্যাভ, আচ্ছা আরো সহজভাবে লিখি, দেয়ার আর মেনি reasons for this trend। এটা স্টার্টিং সেন্টেন্স হিসেবে ভালো না কেন, কে বলতে পারবে? সেটা মুখস্থ, এটা হচ্ছে স্যার কি যে কোনো ট্রেন্ডের ওভার জন্য আমরা লিখতে পারি, কিন্তু জেনারেলাইজেশন। এটাতে এই পার্টিকুলারের পড়ে, জন্য হতো হ্যাঁ, না। আজকের টপিকটা কি এটা আপনি বুঝতে পারছেন না এক্সামিনার, এবং এটা যে কোনো রিজনস এর প্যারাগ্রাফের শুরুতে লেখা যাবে। আপনাদেরকে আমি স্কোরিং ক্রাইটেরিয়া ক্লাসে দেখিয়েছিলাম যে মুখস্থ লাইনের জন্য 0 দিয়ে দিতে পারে, রাইট? এটাতে সবচেয়ে বেশি ওরা কিন্তু পেনাল্টি করে। সো রাইটিং এর স্কোর কমার পেছনে এটা একটা কারণ, যে আমরা আমাদের রাইটিং এর কিছু কিছু অংশ দেখে ওরা মনে করে যে এটা আমরা হচ্ছে কপি করছি, মুখস্থ করছি। যে জন্য আমি আপনাদের বারবার বলি যে যখন আপনারা অনলাইনে লেখা দেখছেন, হুম, কোন একটা টপিকের ব্যাপারে যখন আপনাদের কনফিউশন হচ্ছে, গুগলে সার্চ করে এসে দেখবেন না, গুগলে সার্চ করে ওটার সোর্স ইনফরমেশন উইকিপিডিয়া দেখার চেষ্টা করুন। কারণ যখন আপনি এসে দেখছেন তখন আপনার সেন্টেন্স মুখস্থ হয়ে যাচ্ছে, ওই মুখস্থ সেন্টেন্স আপনি লিখছেন, এক্সামিনার দেখে বুঝতে পারতেছে এটা মুখস্থ সেন্টেন্স, স্কোর কমায় দিচ্ছে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেয়ার আর মেনি রিজনস, এই পর্যন্ত তো আমাদের লিখতে হবে। ফর, আমাদের টপিকটা ছিল হচ্ছে এইটা, বিজনেস এমফাসাইজ দ্যার প্রোডাক্টস আর নিউ ইন সাম ওয়েজ।
একটা শব্দ একজন ইউজ করলো না, প্রমোট শব্দটা ইউজ করলো নাকি হচ্ছে কমার্শিয়াল পারপাস, এরকম কি যেন একটা। প্রমোট কি আমরা ইউজ করে ফেলেছি ইন্ট্রোডাকশনে? প্রমোট, প্রমোট যে স্যার না, প্রমোট ইন্ট্রোডাকশন আছে না, আমাদের আইডিয়া জেনারেশনে প্রমোট ইউজ করেছে। এখানেও ইউজ করেছি। আর প্রমোটিং, হ্যাঁ ইন্ট্রোডাকশনও আছে স্যার, ফোকাস অন প্রমোটিং দেয়ার প্রোডাক্টস। মে ওয়ান টু এক্সিবিট হচ্ছে শোর আরেকটা সিনোনিম। এরকম আরো কিছু সিনোনিম আপনারা ওই যে ইতে দেখতে পাবেন, টাস্কনের নোটটার ভেতরে আছে। ওয়ান টু এক্সিবিট দেয়ার আইটেমস অ্যাজ নিউ। There are many reasons why business may want to exhibit their items as new. এইটা হচ্ছে আপনাদের স্টার্টিং সেন্টেন্স। সবাই দেখুন তো আপনারা বুঝতে পারলেন কিনা। কেউ লিখবেন না এই মুহূর্তে, আমি আপনাদেরকে দিব রাইটিংটা, কিন্তু সবাই একটু দেখুন বুঝতে পারছেন কিনা। এরপর আপনাদেরকে একটা লজিক সেন্টেন্স দিতে হবে এবং সেটার সাথে আপনারা কানেক্টিভ ইউজ করে দিবেন। দেয়ার আর মেনি রিজনস ওয়াই বিজনেস মে ওয়ান্ট টু এক্সিবিট দেয়ার আইটেমস অ্যাজ নিউ। কানেকটিভস আমি আপনাদের বেশ কিছু উদাহরণ দেখিয়েছি ক্লাসে। কানেকটিভের উপর আপনাদের ক্লাস হয়েছে সেকেন্ড ক্লাসটা। সো এখানে আমি আপনাদের বলেছি যে রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি এগুলো না লেখার ইউজ জন্য। করতে হবে না। রাইট, মনে আছে আপনাদের? ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি না লিখতে বলেছিলাম। জি স্যার, জি স্যার স্যার, এটা মনে হচ্ছে আছে। ফোর ফোর হয়ে যাবে ফর্মাল লেখাটা, এই ফর্মাল কারণে আপনি হয় না, স্ট্যান্ডার্ড হবে না। ফর্মাল তবে সেন্টেন্স স্পিকিং হয় না। এটা ইউজ করতে বলছি স্যার। জি জি জি, ওটা তো মোস্ট পসিবল। স্যার অলদো তো ইউজ করা যাবে না রাইটিং এ। অলদো ইউজ করা যাবে ম্যাম, সমস্যা নাই। অলদো ইউজ করতে হবে ইনফ্যাক্ট, মানে অলদো দিয়ে তো আপনার আসলে ওই যে কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে অলদো। ক্যান বি, ও এখানে তো আমাদের রিজনটা আছে ডিফারেন্ট। সেন্টেন্সেস না, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ, এগুলো কি লেখা যাবে? বলে স্যার কম্পিটিটর হবে না, না কম্পিটিশনই হবে স্যার? কম্পিটিশনও বলা যায়, কম্পিটিটরটাও বলা যায়, কম্পিটিটর আপনার মনে রাখতে পারেন, কম্পিটিটরও বলা যায়। কম্পিটিটরস প্লুরাল, কম্পিটিটরস বেটার, হ্যাঁ। আর টু প্রুভ দেম ডিফারেন্ট দেন দেয়ার কম্পিটিটরস, এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স এখন করতে চাচ্ছি। তো কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য এখন পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স। হুম, কারণ এটাতে একটা ক্লজ আছে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। সো দে মে হ্যাভ অ্যান আর্জ টু প্রুভ দেম ডিফারেন্ট দেন দেয়ার কম্পিটিটরস। বলে এর সাথে আমরা আহ, বলতে পারি সেটার কোনো ফজিলত আছে কিনা। দাস, এভাবেই দেয়ার ফোর, এ কারণে দেয়ার ফোর, দিস ইজ দ্য কেস। না 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 না, ওয়ান অফ দ্য মোস্ট পসিবল ফ্যাক্টর ক্যান বি দ্যাট। হ্যাঁ, দেয়ার ফোর ahead, স্যার বারবার মে ব্যবহার না করে পারহ্যাপস, প্রবাবলি এরকম দিলে সুন্দর হবে না হ্যাঁ আরো? ahead, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারি আপাতত ইন্টারাপ্ট করেন না। দে মে রিমেন ahead in the
কার্ভ, আমি একটা এক্সপ্রেশন লেখার চেষ্টা করছি। in the curve, ahead in the curve, ahead of the curve হবে আসলে, ahead of the curve, of the curve, এইটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেম ওকে, ফ্যাক্টর ওয়ান অফ দ্য যেটা হচ্ছে ফ্যাক্টরস হবে, বাক্যাংশ ঠিক আছে। দে মে রিমেইন ahead of the curve, উড বলা যাবে পসিবিলিটির ক্ষেত্রে। উডের দ্বিতীয় আরেকটা ব্যবহার হচ্ছে উড সম্ভাবনার অর্থেও ব্যবহার করা যায় মেয়ের বদলে। তাহলে এখানে আমরা উড দিয়ে দিলাম, এখানে মেটাই ঠিক আছে, রিমেন হেড অফ দ্য কার্ভ। মে উড হ্যাভ শব্দটা প্রচলিত, উড হ্যাভ আসলে মেয়ের বদলে ইউজ করা যেতে পারে। সো দেয়ারফর দে মে রিমেইন এহেড অফ দ্য কার্ভ। এহেড অফ দ্য কার্ভ আরেকটা এক্সপ্রেশন, এটাকে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এহেড অফ দ্য কার্ভ মানে হচ্ছে প্রতিযোগিতায় এগিয়ে থাকা, তো এই অর্থে আমরা এটাকে ইউজ করতে পারি। সো এইটাতে আমাদের একটা কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। দেয়ার ফোর দিয়ে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স রেডি করলাম আর কি। দেয়ার ফোর একটা আম, আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোনো বাক্য যদি আপনি, লাইনকে যদি আপনি অ্যাড করেন আরেকটা অংশের সাথে, সেটা ওভারঅল একটা আম, হয়ে যায় আর কি, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়। না, এটা আপনাদের হচ্ছে লজিক সেন্টেন্স হয়েছে। সবাই একটু জাস্ট লজিক সেন্টেন্সটা পড়ুন, অবভিয়াসলি আপনারা এখন লিখবেন না, কিন্তু আপনারা এটাকে পড়ুন, এবং এখন আমরা এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড ইট উইথ ওয়ান অর টু সাপোর্টিং সেন্টেন্স, একটা বা দুটো সাপোর্টিং সেন্টেন্স দিয়ে আপনারা এটাকে দেমসেলফ দরকার নাই না, এটা এখন ফ্রম ঠিক আছে। হ্যাঁ, আমি তো ফ্রমই লিখছিলাম আবার, দেন দেয়ার কম্পিটিটরস। আচ্ছা, ফ্রম দেয়ার কম্পিটিটরসটা ঠিক আছে, আর্স টু ডিফারেন্ট ফ্রম দেয়ার, ডিফারেন্টের সাথে ফ্রম বসে, ঠিক আছে কথাটা, ডিফারেন্ট ফ্রম, এটাকে আপনারা একটু খেয়াল রাখেন, অন্যদের থেকে ডিফারেন্ট প্রমাণ করা, ডিফারেন্ট ফ্রম দেয়ার কম্পিটিটরস। এবার এই কথাটাকে আমরা এক্সপান্ড কিভাবে করতে পারি? আমরা বললাম যে তাদের মধ্যে একটা আর্টস থাকে, যে তারা কম্পিটিটরদের থেকে ডিফারেন্ট প্রমাণ করার জন্য, এই জন্য তারা নিউ বলে। এবং এখানে আবার আমরা ব্যাক করবো হচ্ছে নিউ কথাটাতে, যে নিউ কথাটাতে তাদের মানে সুবিধাটা কি। যদি তারা নিজেদেরকে নিউ বলে, এটা তাদের ইউনিকনেস কে প্রুভ করে, এই জিনিসটা দিয়ে আমরা হয়তো এটাকে এক্সপান্ড করতে পারি। তো আপনাদের ভুলে গেলে চলবে না, লজিকটা কি আসলে, টপিকটা কি আসলে। টপিকটা হচ্ছে যে তারা ডিফারেন্ট প্রুভ করে, নিউ তাদের আইটেমটা প্রুভ করে। ইফ দে ক্যান, ইফ the customers find their products new, it may help them to start a trend স্টার্টের বদলে স্পিয়ার হেড বলা যেতে পারে। তো স্পিয়ার হেড এ ট্রেন্ড, এই ভোকাবুলারিটা আপনারা ইউজ করেন। স্পিয়ার হেড এ ট্রেন্ড, স্পিয়ার হেড এ ট্রেন্ড মানে হচ্ছে, এটাও একটা এক্সপ্রেশন, এটার মানে হচ্ছে কোনো কিছু প্রথমবারের মতো শুরু করা আর কি। ওই যে নিউ কথাটা আবার আমরা চলে আসতেছি, ট্রেন্ড। এটাও আপনারা আগের লাইনের সাথে মোটামুটি মিলই থাকলো আর কি। সো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো, ইফ দিয়ে আমরা একটা বাক্য বলেছি। সো এই দুটো বাক্য মিলে আপনারা দেখুন ওভারঅল বোঝা যাচ্ছে কিনা যে তারা নিউ প্রমাণ করতে চায় কেন, সেটার এই পয়েন্টের উপরে আমরা শুধু রয়ে গেছি কিনা, নাকি আমরা ডেভিয়েটেড হয়ে অন্য কোনো কথা বলেছি। One of the most possible factors can be that they would have an urge to prove them different from their competitors. Therefore, they may remain ahead of the curve. If the customer find their products new, it may help them to spearhead a trend. মানে ওই যে কার্ভ থেকে এগিয়ে থাকতে তাদেরকে সুবিধা হয়। সো কাস্টমাররা যদি তাদের প্রোডাক্ট নতুন মনে করে ফেলে, সাথে সাথে তারা হচ্ছে অন্যদের থেকে এগিয়ে গেল। এটা আসলে আমরা দুই লাইনে প্রুফ করার চেষ্টা করলাম।
বলে এবার আমরা একটা ফর এক্সাম্পল দিব। ঠিক আছে, এই 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 আপনার শেষ লজিকটা আপনার ডেভেলপ করা হয়ে গেল, আর এক্সট্রা আপনার কোনো কিছুর প্রয়োজন নাই। এবার আপনার উচিত হচ্ছে একটা এক্সাম্পলের দিকে চলে যাওয়া নেক্সট। ঠিক আছে, তো এবার আপনি একটু এক্সাম্পলের দিকে আসুন, চলুন আমরা একটা এক্সাম্পল দেই। নাও, এক্সাম্পলটা আপনি শুরু করতে পারেন ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স দিয়ে। ফর এক্সাম্পল, আপনি এবার একটা বিজনেসের কথা বলবেন যারা কোনো কিছু নতুন প্রমাণ করতে পেরেছিল বলে তারা অন্যদের থেকে এগিয়ে গিয়েছিল। এরকম কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে যে কেউ কিছু একটা প্রমাণ করতে পেরেছিল যে তারা অন্যদের থেকে নিউ, স্যার তাই এটা তো আমরা নিজেরাই বানিয়ে দিতে পারি তাই না? নিজেরা বানিয়ে দিতে পারে অবভিয়াসলি। when our when a local business উম কার নামে কোম্পানি খুলে দিব বলেন? ইসনাত, ইসনাতের নামে খুলে দেই। আমার নামে খুলে দেন স্যার। ইসনাত ফ্যাশন। When a local business of our country, Isnat Fashion, successfully ran a campaign to cloth new কি আইটেমের কথা বলবো? চিলড্রেন, চিলড্রেন, স্যার হ্যান্ডমেড ক্লোথস, হ্যাঁ আচ্ছা, চিলড্রেন 100% ক্লদিং যেটা টু বি হ্যান্ডমেড। ইউনিক। আচ্ছা, দেখুন এই লাইনটা দেখুন, when a local business of our country successfully ran a campaign, সাবজেক্ট হচ্ছে লোকাল বিজনেস, মেইন ভার্ব হচ্ছে রান, র্যান আর কি, রানের পাস্ট ফর্ম র্যান, অতীতের কথা বলছি। টু শো দেয়ার নিউ চিলড্রেন ক্লদিং টু বি ইউনিক, they became viral। ভাইরাল শব্দটা আপনারা এইভাবে ইউজ করতে পারবেন এখন, এখন আর ভাইরালের মধ্যে ক্লদিং, সেন্সেশন বলাটা ভালো, স্যার বেটার শব্দ হচ্ছে। ক্লদিং এর জায়গায় গার্মেন্টস ইউজ করা যাবে না? যাবে যাবে। দে বিকাম ইন্টারনেট সেন্সেশন ওভারনাইট অ্যান্ড প্রফিট মার্জিন সোর্ড। আচ্ছা, সোর্ড মানে কি? চিলড্রেন্স ক্লদিং হবে, সর্বোচ্চ পর্যায়ে বেড়ে গিয়েছিল এরকম স্যার। খুব বেড়ে গিয়েছিল। প্রফিট মার্জিন শব্দটা আপনারা কে যেন ইউজ করলেন, প্রফিট মার্জিন মানে হচ্ছে প্রফিটের মাত্রা আর কি, তাই না? তাদের প্রফিটের মাত্রাটা খুব বেড়ে গিয়েছিল। তো দেয়ার প্রফিট মার্জিন সোর্ড, এই এক্সপ্রেশনটা খুব ভালো একটা এক্সপ্রেশন, বিজনেস রিলেটেড ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারেন। দেয়ার প্রফিট মার্জিন সোর্ড, দে বিকাম ইন্টারনেট সেন্সেশন ওভারনাইট, মানে হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছিল আর কি। ভাইরাল কথাটার বদলে স্যার এখানে যে টপ অফ দ্য টাউন ইউজ করতে পারবো, দে বিকাম দে বিকাম টপ অফ টক দ্য অফ দ্য টাউন। টাউন ওভারনাইট, হ্যাঁ, কিন্তু ওভারনাইট কথাটা ইউজ করেন, মানে খুব দ্রুত হয়ে গেছিল। ইনস্ট্যান্টলি বা ওভার দ্য নাইট ইউজ করবেন। তো এইটা লিখলেই আমার মনে হয় এক্সাম্পলটা কাভার হয়ে যাচ্ছে। আমরা একটু চেক করে দেখি আমাদের 100-র কাছাকাছি চলে গেছে কিনা। আহ তাহলে আমরা হয়তো, হ্যাঁ, 100-র কাছাকাছি আসলে চলে এসেছে। তো আমরা এটাকে আর হয়তো এক্সপ্যান্ড করব কিনা। হুম, এটুকু লিখলে আমাদের মোটামুটি চলছে, আর আপনার ফিনিশিং সেন্টেন্সের ওইভাবে প্রয়োজন পড়ছে না। সো দেয়ার আর মেনি রিজনস, এখানে আমাদের হচ্ছে মূল প্যারাগ্রাফটা ফিনিশিং সেন্টেন্স। আচ্ছা, আপনাদের যেহেতু এখানে লিখেছি একটা ফিনিশিং সেন্টেন্স দিয়ে দিই, কিন্তু এটা হচ্ছে স্যার ওই যে 100। সেন্টেন্স কি ফুল স্টপের আগ পর্যন্তই ধরে তাই তো?
আবার একটু বলুন, কি বললেন ম্যাম? স্যার এই যে সেন্টেন্স বলে না যে এক্সপান্ড যে আইডিয়াটা লজিকটা 2-3 সেন্টেন্সে, এটা কি এই যে ফুল স্টপের আগ পর্যন্ত যতটুকু ওইটা কি? ওকে, তো আমরা এখন ফিনিশিং লাইনটা একটু দেই, যেটা কিনা ম্যান্ডেটরি না, কিন্তু আজকেও যে আমাদের 92 ওয়ার্ড হয়েছে, তো তো আমরা চাইলে একটা ফিনিশিং সেন্টেন্স দিতে পারি। আমরা লিখতে পারি দিস ইজ ওয়াই বিজনেস businesses are so attracted to show themselves, show their products as new. বাস, এটা 100 সামান্য বেশি হলো, 105 হলো আর কি। হ্যাঁ, তো ঠিকঠাক আছে আর কি। সো এটা একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের আইডিয়া। আপনারা এরকম প্যারাগ্রাফ লিখতে পারবেন কিনা, হোয়াট ইউ থিঙ্ক সবাই? দেখুন তো, এখানে অতিরিক্ত কথা একেবারেই আমরা কিন্তু বলিনি, প্রতিটা শব্দ ইউজ করা হয়েছে স্কোর তোলার উদ্দেশ্যে। ঠিক আছে, এটা ফোকাস থাকলে আপনারা হয়তো বলতে পারেন স্যার এরকম কিছু এখানে ডিফারেন্ট শব্দ আছে যেটা আমি হয়তো পারবো না, আপনি একটু হয়তো সিম্পলি পারবেন। বাট আমার মতে আপনারা যদি স্ট্রাকচারটা ঠিক মতো করতে পারেন, আপনাদের মধ্যে অনেকেই স্ট্রাকচারটা সুন্দর মতোই করতে পারছেন, আপনারা যদি স্ট্রাকচারটা ঠিক মতো করতে পারেন, লজিকের উপর বেস করে আপনাদের কিন্তু ভালো স্ট্যান্ডার্ড একটা স্কোর চলে আসবে। এবং তারপরে আপনারা একবার যখন আপনাদের প্যাটার্নটা ঠিক হচ্ছে, এবার আপনারা এফোর্ট দিতে পারেন যে আচ্ছা, নেক্সট টাইম আমি এক্সাম্পলের বদলে কি বলতে পারি, নেক্সট টাইম আমি এই শব্দের বদলে কি ইউজ করতে পারি, নতুন একটা শব্দ শিখেছি, নেক্সট টাইম সেটা আমি কোথায় লিখতে পারি। কিন্তু আপনাদের প্যাটার্নটা, হ্যাঁ, স্ট্রাকচারটা আগে ঠিক রাখতে হবে, যে আপনাদের লেখাটা এইটুকুর মধ্যে যেন মোটামুটি থাকে, 100 ওয়ার্ডের কাছাকাছি যেন আপনাদের হয়। এটা আপনাদের জন্য হচ্ছে মোটামুটি টার্গেট। এটা আমাদের বডি প্যারাগ্রাফ 1টা গেল। আমি একটু পরে আপনাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি, একবার আপনারা চোখ বুলিয়ে নেন। সেকেন্ড প্যারাগ্রাফটা আমি আপনাদের দ্রুত একটু লিখে দেওয়ার চেষ্টা করবো এখন। ওকে, রাইট, সেকেন্ড প্যারাগ্রাফে যাব সবাই। আচ্ছা, মনে হয় আপনারা বললেন যে জি দেখ, স্যার। আমরা তাহলে এবার হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে যাচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফের নিয়মটাও একই, বডি প্যারা স্যার 1, বডি প্যারা 2। জি, আরিশা বলুন। না, মৌ বলছেন, হ্যাঁ মৌ বলুন। স্যার বলছিলাম, যখন আমরা আসলে খাতায় লিখছি, জি ম্যাম। তো দেখা যাচ্ছে যে ফার্স্ট বডি প্যারাগ্রাফের পরে অনেকটা ওয়ার্ড চলে যাচ্ছে, বা হয়তো ওয়ার্ডটা কম হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে ওয়ার্ড কাউন্টের জন্য বেস্ট আইডিয়াটা কি হতে পারে, বা মেথডটা কি হতে ওয়ার্ড পারে? ওয়ার্ড কাউন্টের জন্য হচ্ছে কি, একটু লিখলে আপনাদের একটা আইডিয়া চলে আসে। আপনি নিজে এখনই খেয়াল করে দেখুন, আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখছেন, কয় সেন্টেন্স হচ্ছে তার উপর বেস করে আপনি নিজে অনুমান করতে পারবেন যে আপনার কতগুলো ওয়ার্ড হচ্ছে। তো দেখুন, আপনি খেয়াল করে দেখবেন, আমি যখন এক্সাম্পলটা লিখলাম, লিখে আমি থেমে গিয়েছিলাম, যে আমার আসলে 100 ওয়ার্ডের কাছাকাছি হয়ে গেছে টাইপিং এর সময়ও কিন্তু। সো এরকম আপনারও একটা সেন্স চলে আসবে যে আপনি 100 ওয়ার্ডের কাছাকাছি লিখে ফেলেছেন কিনা। এটা সেন্টেন্স গুণে আপনি খেয়াল রাখতে পারেন, আপনি যেহেতু জানেন যে আমরা এখানে একদম বলে দিচ্ছি যে কতগুলো ওয়ার্ড লিখতে হবে। সো আপনি নেক্সট নেক্সট টাইম যদি জাস্ট একটু খেয়াল রাখেন, হয়তো এই মুহূর্তে আপনার কাছে টাফ মনে হচ্ছে কারণ এর আগের বার আপনি ওইভাবে খেয়াল করেন নাই লেখার সময় যে কত ওয়ার্ড হচ্ছে, এটাও একটু খেয়াল রাখি। সো এখন থেকে যদি 1-2 বার আপনি একটু ট্রাই করুন, দেখুন তারপর যদি সমস্যা হয় আবার আমরা এটা নিয়ে বসবো না হয়। আর আমার বিশ্বাস আপনাদের সমস্যা হবে না, একটু দেখার চেষ্টা করেন। আর মো আপনার ওইভাবে ওয়ার্ড খুব অতিরিক্ত হয়নি আসলে, বা কমও হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি কনসাস হয়ে লিখেছিলাম, সেই জন্য এক্সাম এনভায়রনমেন্টের সিচুয়েশনটা কি হবে? এক্সামের সময় আপনি কতগুলো সেন্টেন্স লিখছেন সেটা দেখে আপনার নিজের, মানে এটাকে বলে মাসেল মেমোরির মতো আর কি, যে আপনি যখন লিখছেন আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনার 100-র আশেপাশে চলে এসেছে কিনা, এটাই এনাফ। ধরেন আপনি স্যার যদি একটা 80 ওয়ার্ড কোশ্চেন। লিখে ফেলেন তাহলে সমস্যা, বা যে এই যে 90 ক্রস করে ফেলেছেন, ওকে ফাইন, ঠিক আছে। আর ওই যে শেষে 5 মিনিট হাতে রাখবেন, ওই 5 মিনিটে আরেকবার একটু ওয়ার্ড গুনে দেখার চেষ্টা করবেন, এটা একটা জিনিস। আর ফাইনালি যদি আপনি কম্পিউটার বেস পরীক্ষা দেন, আপনি যখন লিখতে থাকবেন তখন স্ক্রিনে আপনার কত ওয়ার্ড লিখছেন সেটা লেখা উঠবে, যদি স্যার কম্পিউটার। টাস্ক 2 তে স্যার তো আমরা 300 এর কাছাকাছি লিখবো। আমি 290 পর্যন্ত বললেন, যদি কোনো কারণে 300 এর কাছাকাছি চলে যায়। 300 যদি একটু একটু ক্রস করে সমস্যা নাই আর কি, যতক্ষণ আপনার লেখা পড়ে এক্সামিনার মনে করছে যে আপনি অপ্রাসঙ্গিক কিছু লেখেন নাই। ঠিক আছে,
কিন্তু যদি আপনার 300, 310, 5 মানে 20 এরকম হয়ে যায়, এক্সামিনার তখন আপনাকে প্রিসিশনের স্কোর কেটে দেবে, কারণ একটা বড় চান্স আছে যে আপনি অপ্রয়োজনীয় শব্দ লিখে এটাকে বড় করে ফেলেছেন। এটা এক্সামিনার মনে করতে পারে, মানে এটা রিস্ক থাকে আর কি। সেজন্য আমি বলি সবসময় 270 বা 290 এর মধ্যে রাখতে। এতে স্টুডেন্টরা ফোকাস থাকে যে তারা অতিরিক্ত কিছু লিখবে না। এটা আর কি মূল স্যার উদ্দেশ্য। যদি সর্বনিম্ন ধরি তাহলে তো 250। 250। আম, স্যার যদি মডেস্ট থাকে 265 বা 70-এর কাছাকাছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 250 ক্রস করার পর আর ওয়ার্ড লিমিট ইম্পর্টেন্ট না। স্যার মাঝে মাঝে এরকম হয় না, মানে কোন একটা ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা মিস করে ফেলছি, বাট অনেকখানি লিখে ফেলছে, এখন সেখানে তো আর স্পেসও নাই যে ওই ওয়ার্ডটা বসাবো, ওই ক্ষেত্রে কি করা যায়? ওই যে প্রথমে একটু প্রিপারেশন নেবেন, 5 মিনিট সময় চিন্তা করবেন, এই জন্যই যেন চিন্তাটা করবেন এই জন্য যেন আপনার কি লিখতে হবে সেটা বুঝে শুনে আপনি যেন লেখাটা শুরু করতে পারেন। কারণ যদি আপনি উপরে লিখতে লিখতে লেখার চিন্তা ওয়ে করেন নাই না তাহলে স্যার? চলবে না। হ্যাঁ, হ্যাঁ, উপর লেখার উপায় আছে, উপর লেখার ওয়ে আছে, কিন্তু পুরোটা মুছে আবার যদি লিখতে হয় তাহলে সেটা ভালো কথা হয় না আসলে। তো সেজন্য আইডিয়া যখন জেনারেশন করছেন, ভালো মতো 5 মিনিট সময়টাকে নিবেন ভেবে লেখার জন্য। হুম। তো এটা জি স্যার। এটা আমি বলি যে কারণ মানে আদারওয়াইজ তারপরে ধরেন হচ্ছে মিস্টেকটা আপনি, হয়ে গেছে, তখন কি উপরে দু একটা ইউজ করা যাবে? হ্যাঁ জাস্ট উপর ওই লেখা যাবে, হ্যাঁ উপর লেখা যাবে, এটাই মানে। ওকে, থ্যাংক ইউ স্যার। কিন্তু মার্ক করে দিতে হবে আর কি, যেরকম করে মার্ক করে দিতে একটু হবে। খাইলে কিছু হবে না স্যার। হ্যাঁ, যেরকম মার্ক করে দিবেন আর কি, মার্ক করে লিখে দেবেন। বা আপনি যদি মুছেও লিখে দেন তাহলে সমস্যা নেই। ওকে, এবার আমরা এই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স কি লিখবো? ইজ ইট এ পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট? আপনি মনে করছেন এটা পজিটিভ, তাহলে আপনি বলবেন যে এটা পজিটিভ, বিভিন্ন কারণ আছে যে কারণে এটাকে আমার পজিটিভ বলে মনে হচ্ছে। আপনি এর আগের প্যারাগ্রাফটা দেয়ার আর দিয়ে শুরু করেছিলেন, এটা মনে রাখবেন। স্যার এখানে একটু আমাদেরকে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইউজটা একটু দেখালে ভালো হতো। মিডলে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে দেওয়া যেতে পারে আর কি। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ লেখার পরে আবারও আই থিংক লেখা যাবে না, কারণ আপনি আপনার পয়েন্ট অফ ভিউ বলেই ফেলেছেন, এটার মানে হচ্ছে আই থিংক। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে আই থিংক, তাহলে এখানে আপনি এবার আপনার আই কে দিয়ে লিখবেনই না। আপনার এই অংশের পরের অংশের সাবজেক্ট আই হবে না, কারণ আপনি মাই পয়েন্ট অফ ভিউ লিখে ফেলেছেন। লিখা যাবে না কোনটা? আই থিংক লেখা যাবে না। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই লাইক ইট লেখা যাবে না, লেখা যাবে, লেখা যাবে না, আই দিয়ে লেখা শুরুই করা যাবে না। From my point of view, such efforts by the businesses are positive for the market. For the market. দেখুন, এখানে আমরা এই বিজনেস কথাটা অ্যাড করে দিয়েছি বলেই এটা কি হলো না, মুখস্থ লাইন কিন্তু বলে মনে হচ্ছে না। তো আদারওয়াইজ এটা কিন্তু খুবই কাছাকাছি হয়ে যেতে পারতো। So from my point of view, such efforts by the business can bring positive outcome for the market. দেখুন তো সবাই আপনারা এবারে এটা বুঝতে পারলেন কিনা, বোঝা যাচ্ছে? তো এখানে আমি কিন্তু মাই পয়েন্ট অফ ভিউটা বলেছি। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ সাচ এফোর্টস বাই দ্য বিজনেস ক্যান ব্রিং, ক্যান কথাটাও বলেছি ওভার জেনারেশন এড়ানোর জন্য। সো মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড লাইন হয়েছে। গিভ এ লজিক সেন্টেন্স, ইউজ কানেক্টিভস। আমরা এর আগের বার ইউজ করেছি ওয়ান অফ দ্য মোস্ট পসিবল ফ্যাক্টর ইজ।
স্যার, এইটা যদি মানে সলিউশন এসে থাকতো তাহলে কি এই ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ বডি টু তে দিতে পারতাম, দেন কারণগুলো মানে কিভাবে সমাধান করা যায়। একটু পরে আমাকে জিজ্ঞেস করুন, আমি সেন্টেন্সটাকে লিখে নিই। ওকে ওকে। কমার্শিয়াল ইউনিকনেস বানানটা ভুল হলো। ইউনিকনেস বানান কি ভুল হয়েছে? দেখেন তো এই সেন্টেন্সটা আপনাদের কেমন বলে মনে হচ্ছে? এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু ওয়েন দিয়ে আমরা শুরু করেছি, তাই না? ইউনিকনেস বানানটা চেক করার তো উপায় নাই আমার, না এখান থেকে চেক করা যাচ্ছে না, কেউ কেউ চেক করে দেখতে পারবেন ইউনিকনেসটা ঠিক আছে কিনা? UNIQUE, ঠিকই তো আছে স্যার। আচ্ছা ঠিক আছে, কেন জানি এটা অস্বস্তিকর লাগছে। এই প্লসিবল অ্যাডভান্টেজ ইজ, প্লসিবল শব্দটার মানে কি? সম্ভাব্য। সম্ভবত। হতে সম্ভাব্য, পারে হয়তো। হ্যাঁ সম্ভাব্য। কাস্টমার্স ক্যান গেট মোর অপশনস টু চুজ ফ্রম, কাস্টমারদের কাছে বেশি অপশন আসে চুজ করার জন্য। এক্সপান্ড ইট উইথ ওয়ান অর টু সাপোর্টিং সেন্টেন্স। স্যার, এখানে ইজের জায়গায় ক্যান বি ইউজ করা যেতে পারতো। ইজের জায়গায় প্লসিবল অ্যাডভান্টেজ ইজ, পরের জায়গায় আমরা পরের অংশে আমি ক্যান দেব জানতাম, তো তাই আমি এখানে আর দিইনি। ক্যান ওকে বি স্যার। ইউজ করা যায় কিন্তু একটু বেশি হয়ে যায় আর কি, কারণ ওকে পরের ওকে। দামটা আবার ক্যান বি আছে। স্যার, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সলিউশন তারপর থাকে না যে হোয়াই ইজ দিস কেস, তারপরে হচ্ছে সলিউশন কি হতে পারে, সেখানে কি আচ্ছা, আমি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ লিখবো, মানে সলিউশনের যে বডি প্যারা টুতেই তো দেই, তো সেখানে যদি কি রিলেভেন্ট এটা হয় লেখা যাবে তো, কেন লেখা যাবে না? জানতে চাচ্ছিলাম স্যার। এটার সাথে ওইটার সম্পর্ক নাই তো। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ মানে আমার ভিউ থেকে, এটা যে হ্যাঁ, কোনো মানে আমার যে অপিনিয়নটা কেন এটা হইতেছে বা এর কিভাবে সমাধান সেটাই জানতে চাচ্ছিলাম। টু চুজ ফ্রম সাচ অপরচুনিটি, such opportunity such opportunities, এই ধরনের অপরচুনিটি গুলো কাস্টমারদের জন্য ফ্যাসিলিটেট করে, মানে কাস্টমারদেরকে সুবিধা দেয়। ফ্যাসিলিটেট মানে হচ্ছে সুবিধা প্রদান করা। কেন অবভিয়াসলি ফ্যাসিলিটেট দ্য কনজিউমার, কারণ তাদের কাছে যখন বেশি অপশন চলে আসে তারা আসলে আরো বেশি ফ্রিডম পায়। কারণ যদি তাদের কাছে অপশন কম থাকতো তাহলে তারা আসলে কিন্তু বেশি ভেরিয়াস করতে পারতো না, তাদের ভেরিয়াস ব্র্যান্ডকে তারা এক্সপ্লোর করতে পারতো না। ফর ইনস্ট্যান্স,
For instance, some years ago, went to দুইটা বড় ব্র্যান্ডের নাম বলেন, যে কোনো পারফিউম টারফিউম এনিথিং হতে পারে। স্যার ফাউন্ডেশনের ব্র্যান্ডের নাম বলি স্যার, মেকআপ ফাউন্ডেশন। বলেন। স্যার হচ্ছে গিয়ে রেয়ার বিউটি, আরেকটা হচ্ছে স্যার রেয়ার বিউটি অ্যান্ড লরিয়াল প্যারিসও দেওয়া আছে। লরিয়েল বানান কি? LOREAL। LORA। একজন গুচি লেখছে, গুচি। গুচি? গুচি জুতার ব্র্যান্ড? মিথিলা পোলাপাইন, তুই এত ব্র্যান্ডের নাম জানোস কেন পড়াশোনা বাদ দিয়ে? গুচিতে স্যার ব্যাগও পাওয়া যায়, আর অনেক কিছু, জ্যাকেট, এগুলো পাওয়া যায়। তো স্যার মেকআপ ফর এভার দেন। আচ্ছা লরিয়াল বাদ স্যার, মেকআপ ফর এভার দেন, এটা শুনলাম। না, মেকআপ ফরএভার দিব না এগুলা। আমি এটাই দিব। লরিয়েল। When two major brands, Rare and L'Oreal, some years ago, কয়েক বছর আগে যখন দুটো মেজর ব্র্যান্ড এটাও হচ্ছে দেখবেন যে 90-এর কাছাকাছি হয়ে গেছে। এই যে 90-এর কাছাকাছি হয়ে গেছে। গিফটেড উইথ। Can assist the consumers, এটা আমাদের হচ্ছে ফিনিশিং লাইন হলো। সো সব মিলিয়ে এটা 100 অ্যারাউন্ড হয়ে গেল আর কি, 90 সামথিং, 100, একদম 100। দেখছেন একেবারে 100 হয়েছে। সো এটা আমাদের হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। আপনারা দেখার চেষ্টা করুন। ফগ, হ্যাঁ ফগ একটা ভালো ব্র্যান্ড ছিল। সো এগুলো হচ্ছে আমাদের একটা রাইটিং। দেখুন আমরা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ স্ট্রাকচার ওয়াইজ লিখে মুখস্থ লাইন না লিখেও কিন্তু আমরা মনে রাখবেন ফরমেট আর স্ট্রাকচার দুটো এক জিনিস না। ফরমেট হচ্ছে পুরো লাইনটাকে মুখস্থ করা, আর স্ট্রাকচার হচ্ছে যে আপনি জানেন যে আপনি শুরুতে কি লিখবেন শেষে কি লিখবেন, এই ব্যাপারটা বুঝে লেখা আর কি। এটা আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা হয়ে গেল। আমি আপনাদেরকে এটার স্যাম্পল অ্যান্সারটা একটু পরে দিয়ে দিচ্ছি। ফেসবুক গ্রুপে দেবো নাকি ইতে হোয়াটসঅ্যাপে দেবো? ফেসবুকে দিলে বোধহয় সার্চ করে বের করাটা সহজ হয় পরবর্তীতে। জি স্যার হোয়াটসঅ্যাপে ফেসবুকে দিলে দিয়ে আর দিন। পরে খুঁজে পাওয়া যায় না। কনক্লুশন। স্যার স্ক্রিনশট নেওয়ার একটা সুযোগ দিয়ে দিন। স্ক্রিনশট লাগবে না, স্যার আমি লিখবো এই জন্য। আমি আপনাকে স্যাম্পল অ্যান্সারই দিব তো।
এটা পুরোটাই লেখাটা দিব, পুরো লেখাটাই দিব আপনাকে, ওকে স্যার। পুরো লেখাটাই দিব। আপনারা যদি এটাকে স্টাডি না করতে পারেন তাহলে তো আমার লেখাটা ব্যর্থ, তাই না? লিখে জি তো স্যার। লাভ হবে না। নাইলে বকা দিব কিভাবে বলেন? বলবো যে আপনাদেরকে দেখাইছি তারপর আপনারা পড়েন নাই, এগুলো বলবো স্যার তো। একটা সমস্যা হচ্ছে, আপনার লিসেনিং এর যে টেস্টের লিংক দিছেন ওইটাতে কোনোভাবে আমাকে মানে অ্যাক্সেস দিচ্ছেই না। এখন আমি তো ক্যামব্রিজ মোটামুটি প্রায় করে ফেলছি, হ্যাঁ, কোথায় নতুন লিঙ্ক, করে তো কিসের প্র্যাকটিস। লিঙ্ক দিচ্ছি, কোথায় লিঙ্ক ওই দিচ্ছি? যে মানে অনলাইন টেস্ট দেওয়ার জন্য মক টেস্ট গুলো আছে না, ওইটা না কোনোভাবে আমাকে ঢুকতেই দেয় না। আমি অনেক ভাবেই চেষ্টা করছি আপনি কি অ্যাকসেপ্ট ওদের করতে। সাথে কোনো বেয়াদবি করছেন? না স্যার আমি কিচ্ছুই করি নাই, তাও দেয় না। আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি হচ্ছে আমাকে কিছু দিয়ে রাখেন, এখানে একটু খরচ টরচ আছে তো, ওদের সাথে কথা বলবো, একটু চা নাস্তা খাওয়াবো। আপনি খরচ পাঠাই দেন, আমি দেখতেছি কি করা যায়। নাকি অন্য কেউ দেখবে? আরিফিন, আরিফিন কিছু খরচ দিয়ে দিলে কাজ করে দিবে নাকি? আরিফিন কই? জি স্যার, জি স্যার, করা যাবে স্যার। আরিফিন, এখানে তো জি একটা স্যার, খরচ আছে না আরিফিন? হ্যাঁ ডেফিনেটলি স্যার, কিসের অবশ্যই খরচ স্যার? প্রত্যেকটা জিনিসের তো খরচ আছে স্যার। আরিশা ম্যামের মধ্যে জাভা অন করে দিতে হবে। আচ্ছা আরিশা ম্যাম, আপনি কি ফোনে ট্রাই করছিলেন না ল্যাপটপে? স্যার ফোনে ফোনে। ফোনে তো জাভা লাগে না। আচ্ছা জানি তাহলে না স্যার, ওরা বলে কি আমার ফেসবুক ফিচারে নাই, আর গুগলে কোনোভাবেই ওরা নিতেছে না। ফেসবুকে আমি কনফার্মেশনও করলাম, ও, মানে সব আপনি মিলে। হচ্ছে লগ ইন করতে পারেন নাই এখনো? না স্যার লগ ইন না করতে পারতে দিবে না। আমি তো কিছুক্ষণ আগে সেটাই, করলাম স্যার, এই সেটাতে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ফেসবুকের ইন, আইডি পাসওয়ার্ড লাগবে। ফেসবুক না না, ফেসবুক দিয়ে ঢুকবেন কেন? গুগল দিয়ে ঢুকেন, ফেসবুক গুগল, দিয়ে ঢুকেন জি স্যার গুগলে না আসুন। আমি লোডিং গুগলে দেওয়ার তো পরে ওরা আইডি পাসওয়ার্ড অটোমেটিক দিতে আর দেয় না। কি যে একটা জ্বালায় আছে আমার। দরকার স্যার লিসেনিং আমার আননোন গুলা মানে কয়টা হয় সেটা আমার আসলে আমার আচ্ছা মিস্টেক আপনি গুলো ফাইন্ড আউট তিনটার করা সময়, দরকার। তিনটার সময় আমার সাথে বসেন আরেকবার, ঠিক আছে? জি তো আমার স্যার। সাথে 3টার সময় বসেন, স্ক্রিন শেয়ার করে দিয়ে আমি দেখবো না আপনার সমস্যাটা কি হয়, আমি করে দিব। ওকে স্যার, তাহলে আমি আপনাকে মেসেজ দিব। হ্যাঁ ঠিক আছে। ওকে, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, হোয়াট আর গোইং টু রাইট আর গিভ এ পার্সোনাল ওপিনিয়ন। আপনি পার্সোনাল ওপিনিয়ন বলছেন, এটা পজিটিভ। আপনি শুরু করতে পারেন এভাবে, ইন কনক্লুশন আপনি শুরু করতে পারেন টু সাম আপ বা ইন কনক্লুশন।
এই হচ্ছে আমার কনক্লুশন, শেষ 2 সেন্টেন্সে। অতিরিক্ত কোনো কথারই আসলে প্রয়োজন নাই। এটা স্যার দেখেছো এখানে তো? দে বিজনেস এটার মিনিংটা বুঝি নাই। কোথায় দে বিজনেস লেখা আছে? এই যে দেখেন। কোথায়? ও আচ্ছা স্যার, এবার ঠিক আছে। The businesses may have their own intentions. I find this trend to be advantageous for the general consumer. ওদের নিজস্ব কোনো স্যার ইন্টেনশন থাকতে পারে, বাট আমার কাছে এটা এখানে স্যার প্রথমটা একটু নেগেটিভ দিয়ে দেন, আবার বলতেছেন তারপরে হচ্ছে এটা মূল ভালো দিক, ফোকাস তাই হচ্ছে তো? এটা, মানে সাবঅর্ডিনেট ক্লজে এটা হচ্ছে মেইন ক্লজ আর কি। তো অলদো দিয়ে যে কথাটা বলি এটা আসলে গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা সাধারণত বিপরীত একটা কথা হয়। তা আপনি বলতে চাচ্ছেন করিম একটা ভালো ছেলে, অলদো করিমের কিছু খারাপ দিক থাকতে পারে কিন্তু ও জেনারেলি ভালো ছেলে। তো অলদো দিয়ে কি বলতেছেন এটা ইম্পর্টেন্ট না, পরের সেন্টেন্সটা মানে কমার পরে যেটা বলছেন এটাই আপনার আসলে মূল পয়েন্ট। গ্রামারের Okay. ভাষায় এটাকে বলে হচ্ছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট। এটা আপনাদের কনক্লুশন হলো। দেখুন এরকম 2 সেন্টেন্স আপনারা কনক্লুশন লিখতে পারবেন কিনা। কনক্লুশন অতিরিক্ত বড় করে লেখার কিছু নাই। কনক্লুশনে নতুন কোনো লজিক লেখা যায় না, নতুন কোনো পয়েন্টও লেখা যায় না। কনক্লুশন আপনি যা লিখেছেন সেটার উপরে জোর দিতে হয় শুধুমাত্র। 2 সেন্টেন্সে জিনিসটা লেখা পসিবল। দেখুন সবাই বুঝতে পারছেন কিনা? ওকে এভরিওয়ান, ঠিক আছে? তাহলে আমরা এখন আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা কিছুক্ষণের স্যার মধ্যে স্যার 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 schedule প্রিন্টের করব। ব্যাপারটা এখনো বুঝি নাই কিভাবে করব। আমাকে করতে হবে, আব্বু তো আসতে করে দিতে পারবে না। আচ্ছা আচ্ছা আমার মিথিলা, আমি তোমাকে একটা সেকেন্ড, আপু বলে দিচ্ছি, টেনশন করো না, বলে দিচ্ছি। এটা আমাদের ইন্ট্রোডাকশন গেল সবগুলো একসাথে। আচ্ছা আমাদের ওভারঅল কত ওয়ার্ড হয়েছে একটু দেখা দরকার, দাঁড়াও। আমাদের ইন্ট্রোডাকশন ওকে। এটা রেকর্ড রাখার দরকার নেই আসলে, রেকর্ডিংটা শেষ করি।